সেটা মিলে আজকে বা ম্যাক্সিমাম নেক্সট ক্লাসের মধ্যে আমি শেষ করে দেবো লেকচারটা। এরপর থেকে প্রতিদিন ক্লাসে শুধুমাত্র আপনাদের প্রবলেম যেটা থাকবে সেটা নিয়ে ডিসকাস করা হবে। ওকে, সো ওয়েল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের এখানে মেইন মানে যে কাজটা সেটা কি, এই যে আমরা প্রতিটা জয়েন্ট পয়েন্ট বা নোড পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি, যেমন U1, U2, U3, তারপর U4, L1, L2, L3, L4, L0, L6, এই যে প্রতিটা কানেকশন, যে কানেকশনের প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বার এসে আমাদের জয়েন্ট হচ্ছে, সেগুলো বেসিক্যালি কিভাবে জয়েন্ট হবে সেটাই আমাদেরকে ডিজাইন করতে হবে। সো স্টিল স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই কানেকশনটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? কারণ আমি মেম্বার ঠিক মতো ডিজাইন করলাম, কিন্তু আবার কানেকশন যদি ঠিক মতো যদি ডিজাইন না হয়, তাহলে আমরা দেখতে পেয়েছি যখন আমরা টেনশন মেম্বার ডিজাইন করেছি তখন আমরা দেখেছি যে মেম্বারের ফেইলিওর একটা সার্টেন অংশে ডিপেন্ড করে তার কানেকশনের উপরে। মেম্বার ইটসেলফ ফেল হবে না, কিন্তু দেখা যেতে পারে যে কানেকশন বরাবর কিন্তু মেম্বার ফেল হয়ে গেছে। সো রং কানেকশন যদি আমার হয়, দেখা গেল যে আমি কানেকশন ঠিক মতো করি নাই, বা যদি আমি সে বোল্টের মাধ্যমে কানেকশন দিচ্ছি, সো বোল্টের যে বোল্ট গুলো সেটাকে ঠিক মতো আমার সাফিসিয়েন্ট স্ট্রেংথে এমন ভাবে কানেকশন দেওয়া হয়েছে যে সাফিসিয়েন্ট স্ট্রেংথ সেখান থেকে গেইন হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে আমার ট্রাসটা যখন ওয়ার্কেবল পজিশনে যাবে, ওয়ার্কেবল পজিশনে যাওয়ার পর দেখা যেতে পারে যে মেম্বারের থেকে বোল্ট খুলে পড়তেছে, বা অতিরিক্ত পরিমাণ সেখানে টাইট বা প্রেসার দেওয়ার কারণে দেখা যেতে পারে যে মেম্বারের উপরে এক্সেসিভ অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটার কারণে মেম্বার ড্যামেজ হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট মেম্বারে ফ্র্যাকচার ঘটে যেতে পারে। আবার ওয়েল্ডিং এর ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে যে ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা যদি প্রপারলি যদি ওয়েল্ডিং না করি তাহলে মেম্বার পুড়ে যেতে পারে, মেম্বারের লস অনেক বেশি হবে। এরকম বিভিন্ন রিজন আছে যে কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমি যত ভালো ওয়েতেই মেম্বার ডিজাইন করি না কেন, কানেকশন ঠিক মতো ডিজাইন করতে না পারলে সেই মেম্বারটা ফেল করে যাওয়ার একটা মোস্ট প্রবাবিলিটি আছে। কানেকশনের ক্ষেত্রে কি কি টাইপের কানেকশন সাধারণত মোস্টলি ইউজ করা হয়? বোল্ট আর রিভেট, এটা আমরা মোস্ট কমনলি ইউজ করে থাকি এবং এটা সম্পর্কে আমরা লাস্ট কয়েকটা থিওরি ক্লাস ধরে এটাই আমরা ডিজাইন করতেছি। বাট এর পাশাপাশি পিন, স্ক্রু, নেইলিং সিস্টেম, গ্লু, তারপর হচ্ছে গিয়ে রেজিনের মাধ্যমে বন্ডেড সিস্টেম, এই কয়েকটা মেথডেও কিন্তু আমাদের যে কোনো স্ট্রাকচারকে আমরা জয়েন্ট করতে পারি। বাট মোস্ট কমনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে রিভেট, বোল্ট এবং ওয়েল্ডিং। আর এই ওয়েল্ডিং এর ক্ষেত্রে 4 রকমের ওয়েল্ডিং অ্যাপ্লিকেবল করা হয়: ফিউশন ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং এবং ডিফিউশন ওয়েল্ডিং। একটা গুড কানেকশন ডিজাইন কখন আমরা কনসিডার করব? কনসিডারেশনের জন্য 3টা পয়েন্ট খুবই প্রযোজ্য বা শর্ত আমাদেরকে মানতে হবে। নাম্বার 1, the connection should be rigid to avoid fluctuating stresses which may cause fatigue failure. কানেকশনটাকে আমার এমন ভাবে দিতে হবে যাতে করে আমার যখন ফোর্স আসবে সেই ফোর্সের জন্য যে স্ট্রেস ডেভেলপ করবে সেই স্ট্রেস যাতে ফ্লাকচুয়েট করতে না পারে। কারণ দেখা গেল একবার মেম্বার নিচ্ছে 150 কিপ লোড, আরেকবার নিতে পারতেছে 120 কিপ লোড, একবার 150, একবার 120। তো এইভাবে যে ফ্লাকচুয়েটিং লোডের যেই বিহেভিয়ার, তার কারণে মেম্বারের ক্ষেত্রে হঠাৎ করে ফ্যাটিগ ফেইলিউর ঘটে যেতে পারে। Members should be joined such that least possible weakening of the parts is joined. একটা মেম্বারকে যখন আমি কানেক্ট করব কোন একটা কানেকশন ডিজাইনে, খেয়াল রাখতে হবে মেম্বারের উইকেস্ট পার্ট যাতে এসে জয়েন্ট না হয়। যে স্টিল মেম্বার দেখা গেল যে ট্রান্সপোর্টেশনের দরুন বা ট্রান্সপোর্টেশনের সময় মেম্বারের একদম এন্ডের দিকে আমার একটু বাকল হয়ে গেছে, বা ওয়ার্কাররা যখন দেখা যাচ্ছে যে আমার লরি থেকে মেম্বারগুলোকে নিচ্ছে, নিয়ে সেটাকে হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন সাইটে, সে আপনার কনস্ট্রাকশন সাইটটা হচ্ছে গিয়ে 3rd স্টোরি বা 4th স্টোরিতে, আপনার ওয়ার্কাররা গ্রাউন্ড ফ্লোর থেকে মেম্বারটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে যখন রাখতেছে, রাখার সময় যত্ন সহকারে আস্তে ধীরে না রেখে কাঁধের উপরে যখন তারা সাধারণত মেম্বার নিয়ে যাচ্ছে বা মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে একটা 3 ফিট হাইট বরাবর এসে তারা ঠাস করে ফেলে দিচ্ছে।
ফেলে দেওয়ার দরুন কি হচ্ছে, একটা মেম্বারের এরকম এন্ড পয়েন্ট গুলোতে বেঁকে যাচ্ছে। এখন বেঁকে যাওয়ার দরুন দেখা গেল যে অলরেডি তার মধ্যে কি হলো, বাকলিং তৈরি হলো, এবং যার ফলে স্ট্রেস কিন্তু তার রিডিউসড হয়ে গেছে। এখন সেই মেম্বারের ওই বাঁকা জায়গাটাতেই আমি যদি হচ্ছে গিয়ে কানেকশন দেই, তাহলে মেম্বার যখন যেই স্ট্রাকচারাল ডিজাইনার ডিজাইন করছে সেই ডিজাইন স্ট্রেংথ কিন্তু সে আর নিতে পারবে না। কেন? কারণ তার মধ্যে অলরেডি রেসিজুয়াল স্ট্রেস হিসেবে বাকলিং তৈরি হয়ে গেছে। সো সে কিন্তু আর সেই সাফিসিয়েন্ট স্ট্রেংথ যেটা কিনা তাকে ডিজাইন করা হয়েছে সেটা সে নিতে পারবে না। সো কানেকশন ডিজাইন যখন আমরা দেই সেই সময় আমাকে খেয়াল রাখতে হবে মেম্বারের উইকেস্ট পার্ট যাতে কানেক্টেড না হয়। ইট ক্যান বি ইজিলি ইনস্টলড, ইন্সপেক্টেড অ্যান্ড মেইনটেইনড। এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। স্টিল স্ট্রাকচারের একটা সবচেয়ে বেনিফিশিয়াল দিক হচ্ছে যে স্টিল স্ট্রাকচারকে আমরা আমাদের সুবিধা মতো ওয়েতে খুব ইজিলি কানেকশন দিতে পারি, আবার এট দ্য সেম টাইম যদি কখনো প্রয়োজন পড়ে আমরা সেটাকে ইজিলি রিপ্লেস করতে পারি। একটা কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা গেল যে আপনার একটা 6th স্টোরি বিল্ডিং, সেই বিল্ডিং এর 4th স্টোরিতে একটা বিমে হঠাৎ করে ভালো রকমের ক্র্যাক বা ফাটল ধরা দিছে, আপনি চাইলেই কিন্তু সেটাকে রিপ্লেস করতে পারবেন না। আপনি মেজার্স নিতে পারেন কিরকম, যেখানে মেশ ওয়্যারিং দিয়ে আপনি সেটাকে নতুন করে আবার একটু ঢালাই করে আপনি সেটাকে ঠেকা দিতে পারবেন, কিন্তু ওই বিমটাকে আপনি ভেঙে নতুন একটা বিম কিন্তু করা সম্ভব না। That is the limitations of concrete structure. But the same structure, if that is being made with steel structure, তাহলে কি হবে, যদি ওই স্টিল স্ট্রাকচারের ওই বিমটা কোনো কারণে ফেল করে যায়, বিমটার মাঝখান থেকে দেখা গেল যে বাকল করে গেছে, বা কানেকশনের ওই জায়গাটাতে হঠাৎ করে ক্র্যাক দেখা গিয়ে অলরেডি কিছুটা ফ্র্যাকচার তৈরি হয়েছে, তাহলে আমরা কানেকশন গুলোকে, যদি বোল্ট থাকে তাহলে বোল্ট গুলোকে খুলে, বা যদি ওয়েল্ডিং থাকে তাহলে ওয়েল্ডিং গুলোকে ভেঙে আমি মেম্বারটাকে ইজিলি রিপ্লেস করতে পারি। রিপ্লেস করে অন্য আরেকটা স্টিল গার্ডার বা বিম আমি সেই জায়গায় অ্যাটাচ করে দিতে পারি উইদিন ম্যাটার অফ 6 আওয়ার্স ম্যাক্সিমাম। এর চেয়েও কম সময় লাগে, কারণ আপনার মেম্বার আপনি আগে থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে তারপর আপনার জাস্ট বোল্ট খুলবেন, পুরনো মেম্বার সরাবেন, নতুন মেম্বার লাগাবেন, 1 ঘন্টা সময়ও লাগে না, এবং আপনার পুরো স্ট্রাকচার আবার আগের মতো সেফ কন্ডিশনে চলে আসলো। সো কানেকশন ডিজাইন আমাকে এমন ভাবে করতে হবে যাতে করে আমি যাতে ভবিষ্যতের এই কথাটা যাতে খেয়াল থাকে যে স্টিল স্ট্রাকচারের এই যে একটা অ্যাডভান্টেজ যে আমি চাইলেই ইজিলি রিপ্লেস করতে পারতেছি, সো কানেকশন ডিজাইনও আমাকে এমন ভাবে করতে হবে যাতে আমি ভবিষ্যতে কোনো কারণে যদি দরকার পড়ে আমি যাতে ইজিলি সেটাকে রিপ্লেস করতে পারি। এখন দেখা গেল যে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি এমন একটা কানেকশন ডিজাইন করছি যে ভবিষ্যতে যদি কখনো প্রবলেম হয় আমি সেটা রিপ্লেস করার কোনো ওয়েই রাখলাম না, তাহলে তো স্টিল স্ট্রাকচার ব্যবহার করে আমি কোনো একটা আমার যে বেনিফিটটা পাওয়ার কথা সেই বেনিফিটের রাস্তাটাই আমি ক্লোজ করে দিলাম, তাহলে সেটা করা যাবে না। এই 3টা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় যখন আমরা কানেকশন ডিজাইন করব, যে ভবিষ্যতে আমার কথা খেয়াল রাখতে হবে সো দ্যাট আমি যাতে এটাকে ইজিলি চেঞ্জ বা রিপ্লেস করতে পারি। ওয়েল্ডিং এর বিষয়ে যদি আমরা আসি, ওয়েল্ডিং হচ্ছে নাথিং এলস বাট একটা মেটালকে আমরা কি করতেছি ফিউশন বা হিটের মাধ্যমে এবং অবভিয়াসলি উইথ অর উইদাউট প্রেসারে আমরা কানেক্ট করতেছি। সো ওয়েল্ডিং আপনারা মোটামুটি হয়তো বা কম বেশি সবাই আপনাদের কি বলে লাইফে রাস্তাঘাটে চলার সময় হয়তো বা দেখছেন যে আশেপাশে বিভিন্ন জায়গাতে ওয়েল্ডিং করে, যে একটা রড থাকে ওয়েল্ডিং রড যেটাকে আমরা বলি সাধারণত ইলেকট্রোড। সেই ইলেকট্রোডটাও হচ্ছে কাইন্ড অফ মেটাল রড যেটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করে সেটাকে হিউজ হিট দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে প্রেসার অ্যাপ্লাই করা হয় বা উইদাউট প্রেসারে বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়ের মাধ্যমে ওই যে ইলেকট্রোডটা সেটাকে গলিয়ে আমরা কানেকশনটাকে স্টাবলিশ করি। এখন এই ওয়েল্ডটা অনেক টাইপের আছে, বেসড অন ওয়েল্ড মেড, যে আপনি কিসের উপরে এই ওয়েল্ডিং এর ম্যাটেরিয়ালটা মেড করবে সেটার উপর বেস করে প্রায় 4 টাইপের আছে, গ্রুভ ওয়েল্ড, ফিলেট ওয়েল্ড, প্লাগ ওয়েল্ড, স্লট ওয়েল্ড।
পজিশন অফ ওয়েল্ডের পজিশনটা কিরকম হবে সেটার উপর বেস করে আবার 4টা ক্যাটাগরি আছে, ফ্ল্যাট ওয়েল্ড, হরাইজন্টাল ওয়েল্ড, ভার্টিক্যাল ওয়েল্ড, ওভারহেড ওয়েল্ড। এবং টাইপ অফ জয়েন্ট, কি কি টাইপের জয়েন্ট হইতে পারে সেটার উপর বেস করে আবার 5টা ক্যাটাগরি আছে, বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট, কর্নার জয়েন্ট এবং এজ জয়েন্ট। প্রতিটা কেসেই কিছু কিছু বেনিফিট আছে, আবার কিছু লিমিটেশনস আছে, সেই জিনিসগুলো একটু আমরা আগে একটু খেয়াল করে দেখি। টাইপ অফ ওয়েল্ড যদি আমরা বলি, তাহলে প্র্যাকটিক্যালি ফিলেট ওয়েল্ড, যেটা টাইপ অফ ওয়েল্ডের মধ্যে আমরা 4টা ক্যাটাগরি দেখেছি, গ্রুভ, ফিলেট, প্লাগ এবং স্লট। এই 4টা ক্যাটাগরির মধ্যে প্র্যাকটিক্যালি ফিলেট ওয়েল্ড ইউজ হয়ে থাকে 80% কেসে। 15% কেসে প্র্যাকটিক্যালি দেখা যায় যে গ্রুভ ওয়েল্ডটা আমরা জয়েন্ট ইউজ করে থাকি। ফিলেট ওয়েল্ড হচ্ছে সাধারণত যেই মেম্বারটাকে আমি কানেক্ট করব, এরকম 2টা মেম্বারকে আমি একত্রে পাশাপাশি রাখলাম, রেখে আমি 2 সাইডেই এভাবে জয়েন্ট করে দিচ্ছি। এই সেকেন্ড বা বি যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সেকেন্ড ফিগারে আমরা এই যে ব্ল্যাক অংশটুকুকে ইন্ডিকেট করতেছি ওয়েল্ডিং এর মাধ্যমে। তো এখানে কি করা হচ্ছে, দেখানো হচ্ছে যে 2টা প্লেট একে অপরের উপরে একটা সার্টেন লেংথ পরিমাণ তারা অবস্থান করতেছে এবং 2 সাইডেই আমরা সেটাকে ওয়েল্ডিং করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। ওয়ারএস সেম জিনিসটা যদি গ্রুভ ওয়েল্ড হয় তাহলে কিরকম হবে, যে 2টা মেম্বার একে অপরের উপরে আমার ওভারল্যাপ করবে না, এই 2টা মেম্বার পাশাপাশি অবস্থান করবে এবং মাঝখানে যেই কিছুটা গ্যাপ থাকবে সেই গ্যাপের অংশটার মধ্যে আমি বেসিক্যালি ওয়েল্ডিং করে দিব, সেটা হচ্ছে গ্রুভ ওয়েল্ড। এই টোটাল 95% কেসে দেখা যাচ্ছে যে ফিলেট এবং গ্রুভ ওয়েল্ডই বেশি গভর্ন করে। রেস্ট 5% কেসে আইদার স্লট ওয়েল্ড অর প্লাগ ওয়েল্ডটা অ্যাপ্লাই করা হয়। স্লট এবং প্লাগ ওয়েল্ড সেটা যেটা ইন্ডিকেট করে, স্লট ওয়েল্ড হচ্ছে যে একটা মেম্বারের উপরে আমার যদি একটা রেক্ট্যাঙ্গুলার যদি খাঁজ কাটা থাকে, তাহলে সেই খাঁজ কাটা অংশ আর 2টা মেম্বার একে অপরের উপরে আমার ওভারল্যাপ অবস্থায় থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বার যে ফিগারটা, যে একটা মেম্বার আমার হচ্ছে গিয়ে আছে যেটা নিচে অবস্থিত, তার উপরে আরেকটা মেম্বার, এবং উপরের যে মেম্বারটা তার উপরে একটা রেক্ট্যাঙ্গুলার অংশ আমার স্লট করে কাটা থাকবে, সেই কাটা অংশের মধ্য দিয়ে আমরা ওয়েল্ডিংটা করি, সেটা হচ্ছে কি স্লট ওয়েল্ড। স্যার দুইটাই কি হরিজন্টাল ডিসটেন্সে থাকবে, মানে হরিজন্টাল হরাইজন্টাল বলতে কোনটা ঠিক মানে বুঝতে শুয়ে? পারলাম না আপনার কোশ্চেনটা। স্যার মানে দুইটা পাতটাই কি শুয়ে থাকবে? প্যারালালি না কি কি থাকবে কিনা সেটা। হ্যাঁ, 2টা মেম্বারই একে অপরের উপর ওভারল্যাপ অবস্থায় আছে। সে আপনার এক হাতের উপরে আপনি যদি আরেক হাত ধরেন, ঠিক আছে, যেভাবে শুয়ে থাকতেছে ঠিক সেরকম ভাবে। এখন এটা শুয়েও থাকতে পারে অথবা পাশাপাশি ভার্টিক্যাল পজিশনেও থাকতে পারে, যে কোনো অবস্থায় থাকতে পারে, কিন্তু একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বার কানেক্টেড থাকবে, ওভারল্যাপ থাকবে। যদি শোয়ানো অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে হরাইজন্টাল, যদি ভার্টিক্যাল পজিশনে থাকে তাহলে সেটা ভার্টিক্যাল। সেটা আবার হচ্ছে কি এই যে আমরা টাইপ অফ পজিশন অফ ওয়েল্ড যেটা, সেটার কথাতে আসবো। এটা বললাম স্যার, যদি ভার্টিক্যাল অবস্থায় থাকে সেক্ষেত্রে স্যার ভার্টিক্যাল অবস্থাও এটা সম্ভব, ভার্টিক্যাল অবস্থায় সম্ভব না এটা, যে একটা মেম্বার পিছনে থাকবে আর একটা মেম্বার সামনে থাকবে, যে মেম্বারটা সামনে আছে সেটা মাঝখানে কাটা থাকবে। জি স্যার। ঠিক আছে, সে একটা বইকে তো আপনি যে কোনো ডাইরেকশনে রাখতে পারেন, আপনি আপনার টেবিলের উপরে শোয়ানো অবস্থায় রাখতে পারেন, আপনি টেবিলের উপরে দাঁড়া করিয়ে ভার্টিক্যাল অবস্থায় রাখতে পারেন, আপনি সামনের দিকে 45 ডিগ্রি ইনক্লাইন্ড করেও রাখতে পারেন, যে কোনো পজিশনে রাখতে পারেন। ঠিক আছে, এই গ্রুপ ওয়েলটা কি ইন্ডিকেট করতেছে, সেটাই হচ্ছে যে যখন আমার 2টা মেম্বারকে আমি কানেক্ট করব, সেই 2টা মেম্বারের মধ্যে প্রথম মেম্বারটা থাকবে সলিড, তার উপরে সামনের দিকে থাকবে আমার মেম্বার যেটা, সেটার মধ্যে একটা স্লট কাটা থাকবে, সেই কাটা জায়গাটার মধ্যে আমরা ওয়েল্ডিংটা করব যাতে করে 2টা মেম্বারকে একসাথে আমরা জয়েন্ট লাগাতে পারি। এখন যে অংশটুকু আমাদের কাটা থাকতেছে সেটা যদি রেক্ট্যাঙ্গুলার থাকে তাহলে সেটাকে আমরা বলছি স্লট ওয়েল্ড, আর যদি সেটা আমাদের সার্কুলার ওয়েতে কাটা থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার ফিগারে, তাহলে সেটা হচ্ছে প্লাগ ওয়েল্ড।
এখন এখানে একটা বিষয় আছে কি, যে ফিলেট ওয়েল্ড যদিও 80% কেসে ইউজ করা হয়, বাট মোস্টলি দেখা গিয়েছে যে ফিলেট ওয়েল্ডের থেকে গ্রুভ ওয়েল্ড মোর স্ট্রেংথ নিতে পারে। স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটির উপর বেস করে গ্রুভ ওয়েল্ডের স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি বেশি, ফিলেট ওয়েল্ডেরটা কম। বাট এখানে আবার একটা বিষয় থাকে যে গ্রুভ ওয়েল্ড করতে আমাদের ওয়ার্কারদের মারাত্মক এক্সপেরিয়েন্সড হতে হয় এবং এই ক্ষেত্রে মারাত্মক পরিমাণে সফিস্টিকেটেড ওয়েতে আমার কানেকশনটা দিতে হবে, আদারওয়াইজ দেখা যায় যে কানেকশনের মধ্যে গ্যাপ থেকে যাবে, যে গ্যাপের কারণে আমার ওয়েল্ডিংটা লুজ হয়ে যেতে পারে। এই কারণে 80% কেসেই আমরা ফিলেট ওয়েল্ড ইউজ করে থাকি, যেখানে ওয়ার্কারের উপরে আমাদের যে নির্ভরতাটা সেটা কিছুটা কম থাকতেছে, কারণ আমরা জানি যে ওয়ার্কার যে সব সময় যে হচ্ছে গিয়ে খুব ভালো মানের এবং প্রফেশনাল ওয়েতে করবে সেটা নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যেই ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনের সময় আমরা অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদের রেসপন্সিবিলিটিটা আমরা বেশি রাখি, ওয়ার্কারদের উপরে সেটার দায় দায়িত্বটা আমরা কম রাখি। ওয়ার্কাররা যেটাতে ইজিলি করতে পারে সেটা আমরা দিয়ে দিচ্ছি, বাট সাফিসিয়েন্ট স্ট্রেংথ মেনটেন করার জন্য আমরা ফিলেট ওয়েল্ডের ডিজাইনের সময় তখন দেখা যায় যে ওয়েল্ডের যে সাইজ এবং লেংথ সেটাকে আমরা ওভাবে প্রোভাইড করি। এখন আসি ওয়েল্ডের পজিশন, যেটা আমরা বলতেছিলাম, এই যে কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে মেম্বারটা কি শোয়ানো থাকবে নাকি দাঁড়া করানো থাকবে। যদি মেম্বার আমার একদম হরাইজন্টাল অবস্থায় যদি শোয়ানো অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি ফ্ল্যাট ওয়েল্ড। সো ফ্ল্যাট ওয়েল্ড যখন আমার মেম্বারের উপরে আমি যদি করে থাকি। হরাইজন্টাল ওয়েল্ড হচ্ছে যখন আমার মেম্বারটা ভার্টিক্যাল কিন্তু আমি হরাইজন্টাল এক্স এক্সিস ডাইরেকশনে যদি আমরা করি, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ভার্টিক্যাল ওয়েল্ড হচ্ছে যদি মেম্বার ক্ষেত্রে আমি ওয়াই এক্সিস বরাবর যদি আমি যদি ভার্টিক্যাল ডাইরেকশনে যদি ওয়েল্ডিংটা করার দরকার পড়ে তাহলে সেটা হবে আমাদের ভার্টিক্যাল ওয়েল্ড। সো এই পজিশনের উপর বেস করে আমি এটাকে যে কোনো ভাবেই নামকরণ করতে পারি। ফাইনালি ওভারহেড ওয়েল্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি দেখা গেল যে আমার মেম্বারটা হচ্ছে উপরের দিকে আর আমাকে নিচের দিক থেকে করতে হচ্ছে, তখন সেটাকে আমরা বলি ওভারহেড ওয়েল্ড। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে the position of welding is important relative to cost. আপনি কোন পজিশনে ওয়েল্ডিংটা করতেছেন সেটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়। কেন? কারণ আপনার পজিশনের উপর বেস করে ওয়ার্কার আপনার কাছ থেকে চার্জ করবে। সো আপনি যদি ফ্ল্যাট ওয়েল্ড করে থাকেন, ফ্ল্যাট ওয়েল্ডে খুব ইজি, ঠিক আছে, এবং করাও কোনো ঝামেলা নাই, ইজিলি তারা ওয়েল্ডিং করবে, খরচ কম। ওয়ারএজ আপনি যদি ওভারহেড ওয়েল্ডে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ অনেক বেড়ে যাবে, এক্সপেন্সিভ হবে। সো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, the above list is in order of their economy, flat being most economical and overhead being most expensive. সো মেম্বার যখন আপনি কানেক্ট করতেছেন আপনাকে এটাও খেয়াল রাখতে হয় যে মেম্বারের ক্ষেত্রে আমি আমার কানেকশন গুলো এমন ভাবে দিতে হবে যাতে মেম্বারটা যাতে আমার যাতে এমন ভাবে থাকে কানেকশন গুলো যাতে আমাদের ফ্ল্যাট ওয়েল্ডে আসে। যদি ওভারহেড ওয়েল্ডে যায় আমার খরচ বেড়ে যাবে। এবার আসি জয়েন্ট, কোন টাইপের জয়েন্ট আমরা দিব। বাট জয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে দুইটা মেম্বারকে আমি যদি পাশাপাশি যদি জয়েন্ট করি তাহলে সেটা হচ্ছে বাট জয়েন্ট, যেটা গ্রুভ জয়েন্টের ক্ষেত্রে আমরা অনেকটা সেম ফিগার দেখতে পাই। সো ফার্স্ট যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি বাট জয়েন্ট, সেটা অনেকটা গ্রুভ জয়েন্টের সিমিলার টাইপ বা গ্রুভ ওয়েল্ডের যে টাইপটা। আর ফিলেট ওয়েল্ড যেটা, যেখানে কিনা দুইটা মেম্বার একে অপরের সাথে ওভারল্যাপ করবে, সেটাকে আমরা বলি ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্টটাই আসছে, কথাটা আসছে ওভারল্যাপ থেকে, যে দুইটা মেম্বার একে অপরের উপরে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে তারপর দুই সাইড থেকে আমার জয়েন্টটা করা হয় মেম্বারটাকে। টি জয়েন্ট হচ্ছে যে মেম্বার যদি একে অপরের সাথে টি রিলেটেড কানেকশনে যদি থাকে এবং সেই ক্ষেত্রে দুই সাইডে আমরা টি জয়েন্টের দুই সাইডে আমরা ওয়েল্ডিং করে দিচ্ছি।
কর্নার জয়েন্ট হচ্ছে যদি দুইটা মেম্বার যদি টি এর মতো না হয়, অনেকটা এল শেপ যদি একে অপরের উপরে যদি থাকে একটা কর্নারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এক সাইডে যেখানে আমাদের মেম্বার দুইটার লেগ গুলো এক্সটেন্ড করবে সেই জায়গায় যদি আমরা যদি জয়েন্টটা দেই, তাহলে সেটাকে আমরা বলি কর্নার জয়েন্ট। আর দুইটা মেম্বার যদি 100% ওভারল্যাপ করে এবং তার একটা সাইড দিয়ে আমরা যদি এভাবে জয়েন্ট করি, তাহলে সেটাকে বলা হয় এজ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট আর এজ জয়েন্টের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ইম্পর্টেন্ট, যে এজ জয়েন্টের মধ্যে একদম 100% ওভারল্যাপ করবে, হোয়ারএজ ল্যাপ জয়েন্টের মধ্যে নট 100%, একটা সার্টেন অংশ শুধুমাত্র ওভারল্যাপ হবে। খন্দকার আজিজুল হাকিম ক্লাসে কি আছেন নাকি নাই? তাহলে ভিডিও অফ করে কি করেন? ভিডিও অফ দেখি কেন আপনারা? মিম, আপনার ক্লাসে ভিডিও অন নাই কেন? আপনি কি ক্লাসে আছেন? জি স্যার, ক্লাসে আছি স্যার। আমার একটু প্রবলেম হইতেছে ভিডিও অন করতে। নেক্সট ক্লাস থেকে আমি যাতে আপনাকে এই প্রবলেম আমি যাতে দেখতে পাই যে আপনি প্রবলেমটা সর্ট আউট করে ক্লাসে জয়েন করছেন। ওকে, ঠিক আছে স্যার, নেক্সট ক্লাস থেকে ভিডিও অন রাখ। এখন যেটা মোস্টলি ইউজ করা হয়ে থাকে যে ফিলেট ওয়েল্ডটা, সেই ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে আমরা এখন দেখব যে ফিলেট ওয়েল্ডটা কিভাবে করা হয় এবং ফিলেট ওয়েল্ডের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন ডিসকাস করব, অ্যাজ বিকজ মোস্ট কমনলি এটাই সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। Fillet weld is of a triangular cross-section type joining two surfaces approximately at right angle to each other in either lap joint, T-joint or corner joint. So এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ল্যাপ জয়েন্ট, টি জয়েন্ট অর কর্নার জয়েন্ট, এই তিনটা জয়েন্টের মাধ্যমে আমাদের সাধারণত ফিলেট ওয়েল্ডিংটা করা হয়ে থাকে। এবং এখানে কি করা হয় যে মেম্বারগুলোর যেই এজটা থাকে, দুইটা এজে অনেকটা ট্রায়াঙ্গুলার শেপে আমার ক্রস সেকশনটা তৈরি হয় ওয়েল্ডিং এর। এবং এই ক্রস সেকশনের ক্ষেত্রে যে বিভিন্ন ডাইমেনশন গুলো থাকে আমাদের, সেটার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আগে একটু খেয়াল রাখতে হবে। একটা ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওয়েল্ডিং এর যে লেগ, সেই লেগ বরাবর আমি যদি তার লেগের প্যারালাল যদি লেংথটা নেই, সেই লেংথটাকে আমরা বলি তার সাইজ। দ্যাট মিন্স সাইজ অফ দ্য ওয়েল্ড। এখানে সেকেন্ড ফিগারটাতে আপনি যেটা দেখতে পাচ্ছেন, সেখানে এই যে যেখান থেকে জাংশন পয়েন্ট থেকে শুরু করে দুইটা মেম্বারের যে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্ট থেকে শুরু করে যতটুকু পর্যন্ত সারফেস পর্যন্ত আমার ওয়েল্ডিং এর মেম্বারটা থাকবে, সেইটাকে আমরা বলতেছি লেগের প্যারালাল ডাইরেকশনে সাইজ। জাংশন থেকে আমার যে মেম্বারটা আমি যখন ওয়েল্ড করলাম, ওয়েল্ডটা এরকম ভাবে ট্রায়াঙ্গেল ভাবে যেহেতু আসতেছে, সো জাংশন থেকে আমার ট্রায়াঙ্গুলার সারফেস পর্যন্ত যেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয় থ্রট। সো ওয়েল্ডের থ্রট সাইজ হচ্ছে গিয়ে জাংশন, দুইটা মেম্বারের যে কানেকশন জাংশন পয়েন্ট, সেখান থেকে আমার ওয়েল্ডিং এর যে সারফেসটা থাকবে সেই পর্যন্ত যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটাকে আমরা বলবো থ্রট। দুইটা মেম্বার যখন আমাদের জাংশনে ডিজাইন করা হচ্ছে, সরি ওয়েল্ডিং করা হচ্ছে, সেটা যে জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্টটাকে বলা হয় রুট। জাংশন পয়েন্ট বাদে আমার অপর যে দুইটা এন্ড পয়েন্ট, দ্যাট মিন্স এই ফিগারে যদি আমরা খেয়াল করি, এই যে একটা এন্ড পয়েন্ট এবং আরেকটা যে এন্ড পয়েন্ট, এই দুইটা এন্ড পয়েন্টকে বলা হয় টো। আর ওয়েল্ডিং এর যে সারফেসটা, সেটাকে বলতেছি আমরা ওয়েল্ড ফেস। সাইজ যেটা আমরা বলি, সেই সাইজকে আবার ওয়েল্ডের লেগ হিসেবে অভিহিত করা হয়, the leg of the weld বা size of the weld। এই জিনিসগুলো জানার দরকার এই কারণে, কারণ কিছুক্ষণ পর আমরা যখন ডিজাইনটা শুরু করব, সেই ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে এই নোটেশন গুলো কাজে দিবে।
Tests have shown that fillet welds are stronger in tension and compression than they are in shear. Means ফিলেট ওয়েল্ডের টেনশন এবং কম্প্রেশন ফোর্স নেয়ার ক্যাপাবিলিটি অনেক বেশি rather than shear. So the controlling fillet weld stresses given by the various specifications are shearing stress. As a designer হিসেবে আমরা জানি যে যখন কোনো একটা মেম্বার আমি ডিজাইন করতে যাব সেই ক্ষেত্রে মেম্বারটা যেই কেসে সবচেয়ে কম লোড নিতে পারবে সেটাকেই আমরা গভর্ন করে ডিজাইন করে থাকি। আমরা যখন টেনশন মেম্বার ডিজাইন করতে গিয়েছি থিওরিটিক্যাল কোর্সে আমরা দেখতে পেয়েছি যে একটা মেম্বার টেনশন ফোর্সে ডিজাইন হবে কিনা সেটা তিনটা ক্যাটাগরির উপরে নির্ভর করে। The first one was yielding of the cross section, second one was fracture of the effective net area through its connection, and third one was block shear failure along the connection. এই তিনটার মধ্যে যেটাতে সবচেয়ে কম ফোর্সে ফেল করে যাবে সেই ফোর্সটাকে আমরা অলওয়েজ গভর্ন করছি। কেন? কারণ সবচেয়ে কম ফোর্সে যদি সে গভর্ন করে যায় অ্যাজ এ ডিজাইনার হিসেবে তো আমি বলতে পারবো না যে না যে বেশি ফোর্সে পর্যন্ত সে সাস্টেইন করবে। ঠিক সিমিলার ওয়েতে ওয়েল্ডিং এর ক্ষেত্রে যখন আমরা ফিলেট ওয়েল্ডের কথা বলতেছি ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে দেখা যায় যে ফিলেট ওয়েল্ড টেনশন এবং কম্প্রেশন ফোর্স অনেক বেশি পরিমাণে নিতে পারে রাদার দেন শিয়ার ফোর্স, যেই কারণে ফিলেট ওয়েল্ডকে যখন ডিজাইন করা হয় সেই ডিজাইনের কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে তার শিয়ার ফোর্স ডিজাইন। টেনশন এবং কম্প্রেশন ফোর্সের জন্য এটাকে ডিজাইন করা হয় না, কারণ প্র্যাকটিক্যালি টেস্ট করে এটা এস্টাবলিশ করা হয়েছে যে তার টেনশন এবং কম্প্রেশন ফোর্স নেয়ার ক্যাপাবিলিটি অলওয়েজ গ্রেটার দেন শিয়ার ফোর্স। সো যে কারণে আমাদের কষ্ট করে আর টেনশন ফোর্স নিতে পারতেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে না, কম্প্রেশন ফোর্স নিতে পারতেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে না, আমরা ডাইরেক্টলি ডিজাইন করব ফর শিয়ার ফোর্স। When practical, it is desirable to try to arrange welded connections so that they will be subjected to shearing stress only and not to a combination of shear and tension or shear and compression. Practically যখন আমি একটা মেম্বারকে ডিজাইন করব ফর ওয়েল্ড কানেকশনের জন্য আমাদেরকে কিছুটা খেয়াল রাখতে হবে যাতে এখানে শুধুমাত্র শিয়ার ফোর্সটা যাতে গভর্ন করে, এমন যাতে না হয় শিয়ার এবং টেনশনের একটা কম্বিনেশন আবার তৈরি হয়ে গেল। সাধারণত ডিজাইনের ক্ষেত্রে কখনোই এরকম ভাবে কম্বিনেশন আমরা করি না, আমরা যে কোনো একটাকে গভর্ন ধরে যেটা ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা থাকবে সেখান থেকে আমরা মিনিমামটাকে ধরে ডিজাইন করব। সো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা কনসিডার করতে হবে যে আমার কনসিডারেবল যে ফোর্স গুলো থাকবে সেটার মধ্যে শুধুমাত্র শিয়ার ফোর্সটা যাতে আমাদের গভর্ন করে, কম্বিনেশন প্যাক যাতে না আসে, আইদার সেটা হোক টেনশন অথবা কম্প্রেশনের সাথে। The stress in a fillet weld is usually said to equal the load divided by the effective throat area of the weld, with no consideration given to the direction of the load. ফিলেট ওয়েল্ড যখন আমরা করি তখন এটা কনসিডার করা হয় যে টোটাল এফেক্টিভ থ্রট এরিয়া যতটুকু থাকবে সেই এফেক্টিভ থ্রট এরিয়া বরাবর লোডটা ইকুয়ালি কানেক্টেড হবে, রাদার দেন আমার লোড যেটা আসতেছে কানেকশনের উপরে সেই লোডটা কোন ডাইরেকশন থেকে আসতেছে সেটা এখানে বিবেচ্য বিষয় না। Tests have further shown that transversely loaded fillet welds are appreciably stronger than those ones which are loaded parallelly to the weld axis. That means যখন আমরা কানেকশন করব তখন এই যে ট্রান্সভার্স ডাইরেকশনে যে ওয়েল্ডটা থাকবে সেই ওয়েল্ড দের ফোর্স নেয়ার ক্যাপাবিলিটি মাচ মোর দেন লঙ্গিটিউডনাল ওয়েল্ড। লঙ্গিটিউডনাল ওয়েল্ডটা কি? এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে দুইটা মেম্বার যেটাকে আমি টি কানেকশনের মাধ্যমে জয়েন্ট করব,
সো টি কানেকশনে যদি জয়েন্ট করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফোর্সটা থাকবে সেই ফোর্সের ডাইরেকশন বরাবর প্যারালাল যদি ডাইরেকশনটা হয় সেটাকে আমরা বলছি লংগিটিউডনাল ওয়েল্ড, আর ফোর্সের ডাইরেকশনের পারপেন্ডিকুলার ডাইরেকশন যেটা সেটা হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েল্ড। সো টেস্ট আমাদেরকে বলতেছে যে ট্রান্সভার্সলি লোডেড ফিলেট ওয়েল্ডস are appreciably stronger than those ones which are loaded parallel to the weld axis. এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। Now, transverse fillet welds are stronger for two reasons. The first one is they are more uniformly stressed over their entire length, while longitudinal fillet welds are stressed uneven way due to varying deformations along their lengths. So longitudinal weld এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রায় সময় আমাদের লেংথ along the lengthwise আমরা যখন সেটাকে প্রোভাইড করি সেটা আমরা হচ্ছে গিয়ে একদম ইভেনলি আমরা প্রোভাইড করা হয় না, একটা সার্টেন গ্যাপে গ্যাপে অনেক সময় প্রোভাইড করা হয়, যার কারণে যে স্ট্রেসটা ডেভেলপ হয় সেই স্ট্রেসটা আনইভেন ওয়েতে থাকে। whereas এন্টায়ার লেংথ বরাবর আমাদের যে ট্রান্সভার্স ওয়েল্ড সেই ট্রান্সভার্স ওয়েল্ডের এন্টায়ার লেংথ বরাবর যদি আমরা দেই তাহলে সেটা দেখা যাচ্ছে যে ইভেনলি আমার স্ট্রেসটা ডেভেলপ করে। নাম্বার 2, tests show that failure occurs at angles other than 45 degree, giving them larger effective throat area. ওয়েল্ডের যে ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি সেটা ডিপেন্ড করবে তার এফেক্টিভ থ্রট এরিয়ার সাইজ কত সেটার উপরে। যত বেশি এফেক্টিভ থ্রট এরিয়া হবে তত বেশি ওয়েল্ডের ফোর্স নেয়ার ক্যাপাবিলিটি বাড়বে। এখন ফেইলিউরের ক্ষেত্রে দেখা গেছে টেস্ট করে যে মোস্ট ফেইলিউর গুলো হয়ে থাকে সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি যাই তাহলে আমরা সাধারণত ম্যাক্সিমাম থ্রট এরিয়া পেয়ে থাকবো। অ্যাজ এ রেজাল্ট আমাদের ট্রান্সভার্স ওয়েল্ডটাই বেশি প্রোভাইড করা হয়। এখন আমরা আসি যে ওয়েল্ডিং আমরা কিভাবে করব। ফিলেট ওয়েল্ডিং এর জন্য আমাদেরকে কিছু সাইজের লিমিটেশনস বলা আছে। সাইজের লিমিটেশনসটা কিভাবে আসবে? এআইএসসি এর গাইডলাইন অনুযায়ী যেই ম্যাটেরিয়ালটাকে আমি কানেক্ট করব বা ওয়েল্ডিং করব, এখানে ওয়েল্ডিং এ কি হচ্ছে, দুইটা ম্যাটেরিয়াল বা দুইটা মেম্বার আমার কানেক্টেড হচ্ছে। যেমন আইদার গাসেট প্লেটের সাথে আমি একটা অ্যাঙ্গেল মেম্বারকে কানেক্ট করব, অথবা একটা গাসেট প্লেটের সাথে আমি একটা চ্যানেল সেকশন আমি ওয়েল্ডিং করব, বা একটা গাসেট প্লেটের সাথে অপর গাসেট প্লেট বা অপর প্লেট সেকশন আমি ওয়েল্ডিং করব। সো এই যে দুইটা মেম্বার আমি নিচ্ছি সেই দুইটা মেম্বারের মধ্যে এখানে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল থিকনেস অফ থিনার পার্ট জয়েন্ট। সো যেই মেম্বারটা থিন হবে বেশি সেই মেম্বারের যে থিকনেস ম্যাটেরিয়াল থিকনেস সেটা যদি 1/4 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে, 2 1/4 ইনক্লুসিভ, দ্যাট মিনস আপ টু 1/4 ইঞ্চ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার যে ফিলেট ওয়েল্ডটা আমি নিব সেই ফিলেট ওয়েল্ডের মিনিমাম সাইজ হইতে পারবে 1/8 ইঞ্চ। এটা এআইএসসির গাইডলাইন। যদি 1/4 থেকে হাফ ইঞ্চ পর্যন্ত থিনার পার্টের মেম্বার থিকনেস হয় তাহলে সেই ক্ষেত্রে ফিলেট ওয়েল্ডের যে মিনিমাম সাইজ সেটা হবে 3/16 ইঞ্চ। ব্র্যাকেটে যে ডাইমেনশন গুলো দেয়া আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি মিলিমিটারে দেয়া। যদি ওভার হাফ ইঞ্চ টু 3/4 ইঞ্চ হয়, দ্যাট মিনস 0.5 ইঞ্চ থেকে 0.75 ইঞ্চ পর্যন্ত যদি আমার ম্যাটেরিয়ালের থিকনেস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার মিনিমাম যে ফিলেট ওয়েল্ডের সাইজ সেই ফিলেট ওয়েল্ডের মিনিমাম সাইজই হইতে হবে 1/4 ইঞ্চ। যদি
3/4 ইঞ্চের চেয়ে বেশি হয়ে থাকে আমার ম্যাটেরিয়ালের থিকনেস, তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড শুড বি 5/16 ইঞ্চ। তাহলে এভাবে আমাদেরকে ফিলেট ওয়েল্ডের যে মিনিমাম সাইজ, সেই মিনিমাম সাইজটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এখন ম্যাক্সিমাম আমি কোনটা নিতে পারবো? ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড ইজ অলসো গভর্ন উইথ AIC গাইডলাইন্স। AIC গাইডলাইন কি বলে? যে যেই ম্যাটেরিয়ালটা আমি নিব, সেই ম্যাটেরিয়ালের এজ বরাবর ম্যাটেরিয়াল যদি আমার মেম্বার থিকনেস যদি 1/4 ইঞ্চির চেয়ে কম হয়, তাহলে আমাদের যেই ফিলেট ওয়েল্ডের যে সাইজটা হবে, সেই সাইজের ম্যাক্সিমাম সাইজ হইতে পারবে মেম্বারের থিকনেসের সমান। তার মানে মেম্বার থিকনেস যদি হয় সে 0.2 ইঞ্চ, which is less than 1/4 ইঞ্চ, তাহলে ম্যাটেরিয়াল থিকনেস যদি আপনার হয়ে থাকে 0.2 ইঞ্চ, তাহলে ফিলেট ওয়েল্ডের যে ম্যাক্সিমাম সাইজ আপনি নিতে পারবেন, সে ম্যাক্সিমাম সাইজ হতে পারবে আপনার 0.2 ইঞ্চ। 0.2 ইঞ্চের উপরে যাওয়া যাবে না। আবার যদি সেটা 1/4 ইঞ্চের ইকুয়াল বা তার থেকে বেশি যদি হয়, তাহলে ম্যাক্সিমাম যেই সাইজটা আপনি নিতে পারবেন, সেই সাইজটা হবে মেম্বারের যে অ্যাকচুয়াল থিকনেস, সেই থিকনেস থেকে 1/16 ইঞ্চ বাদ দেওয়ার পর যেটা আপনি পাবেন সেটা। তাহলে এইভাবে আমাদেরকে দুইটা গাইডলাইন দেওয়া আছে, একটা হচ্ছে মিনিমাম সাইজ আর একটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। সো আমরা কি করব? আমরা যখন মেম্বারটাকে জয়েন্ট করতে যাব, সেই ক্ষেত্রে আমরা মেম্বারের যেই ম্যাটেরিয়াল থিকনেস থাকবে, মেম্বারটাকে যখন আমার ডিজাইন করা হয়ে গেল, সে আমি একটা মেম্বার ডিজাইন করলাম যে L 6/4/2 ইঞ্চ, এটা হচ্ছে আমার মেম্বার। এখন এই মেম্বারটাকে আমি কানেক্ট করব একটা 1/2 ইঞ্চির গাসেট প্লেটের সাথে। তাহলে মেম্বারের থিকনেসও 1/2 ইঞ্চ, গাসেট প্লেটের থিকনেসও আমার 1/2 ইঞ্চ। তাহলে ম্যাক্সিমাম যেই ফিলেট ওয়েল্ড সাইজ, সেটা আমাকে কি বলতেছে? যে মেম্বার থিকনেস এবং গাসেট, মানে যে দুইটা মেম্বার আমি কানেক্ট করব, সেই দুইটা মেম্বারের থিকনেস যদি 1/4 ইঞ্চির চেয়ে বেশি হয়, তাহলে কি করতে পারবো? আমি থিকনেসের থেকে 1/16 ইঞ্চ বাদ দিয়ে যেটা আসবে সেটা হবে আমার ম্যাক্সিমাম সাইজ। তাহলে মেম্বার থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চ, তাহলে 0.5 মাইনাস 1/16 ইঞ্চ যেটা আসবে সেটা হইতে পারবে আমার ম্যাক্সিমাম থিকনেস সাইজ। আর মিনিমাম কত আমি নিতে পারবো? মিনিমামের গাইডলাইনে বলা হচ্ছে যে যদি ওভার 1/2 ইঞ্চ টু 3/4 ইঞ্চ হয়, তাহলে সেটা 1/4 ইঞ্চ, আর যদি সেটা ওভার 1/4 ইঞ্চ টু 1/2 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে, তাহলে সেটা 3/16 ইঞ্চ। তাহলে আমাদেরটা হচ্ছে 1/2 ইঞ্চ, তাহলে 1/2 ইঞ্চের জন্য মিনিমাম আমাকে নিতে হবে 3/16। তাহলে এবার ক্যালকুলেট করে দেখেন তো যে মিনিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড কত আসলো আর ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড কত আসলো। থ্রি বাই 16 কে আমরা যদি ডেসিমেলে করি তাহলে কত আসে? 0.1875 ইঞ্চ না? জি স্যার। আর 1/2 ইঞ্চ বা 0.5 ইঞ্চ মাইনাস 1/16 যদি আমরা করি, তাহলে সেটা কত আসে? 0.4375। তার মানে কি? আমাকে বলা হচ্ছে যে মিনিমাম আমি নিতে পারবো সাইজ 0.1875 ইঞ্চ আর ম্যাক্সিমাম নিতে পারবো সাইজ 0.4375 ইঞ্চ। এই দুইটা লিমিটের মধ্যে যে কোনো একটা লিমিট আমাকে চুজ করতে হবে ফর দ্য ওয়েল্ড সাইজ।
বুঝা গিয়েছে? এখন আপনি চাইলে একদম মিনিমামটা ধরে আপনি ডিজাইন করতে পারেন, আপনি চাইলে ম্যাক্সিমামটা ধরে ডিজাইন করতে পারেন, আপনি চাইলে এই দুইটার মধ্যে ইন বিটুইন কোনো একটা ভ্যালু ধরেও ডিজাইন করতে পারেন। এবার আসি সাইজের লিমিটেশনস এর ক্ষেত্রে। ফিলেট ওয়েল্ড আপনি যখন এই সাইজটা নেবেন, সেই সাইজটা কিভাবে আপনি চুজ করবেন সেটার জন্য কিছু গাইডলাইন আছে। গাইডলাইনটা কি? In practical, the minimum size of fillet weld is 3/16 inch. সাধারণত প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো একটা সাইজ চুজ করে থাকি, ঠিক আছে, এই ওয়ার্কাররা যখন কাজ করে সেই সাইজটা মিনিমাম নিয়ে থাকে 3/16 ইঞ্চ। যদিও আপনার এআইসি কোড অনুযায়ী মিনিমাম বলা আছে 1/8 ইঞ্চ, কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মিনিমাম নেওয়া হয় 3/16, 1/8 নেওয়া হয় না। মোস্ট ইকোনমিক্যাল আপনার কখন আসবে? মোস্ট ইকোনমিক্যাল ওয়েল্ডিং সাইজ ডিজাইন হবে যদি আপনি ফিলেট ওয়েল্ডের যে সাইজটা আপনি নেবেন সেটা যদি 5/16 ইঞ্চ যদি হয়, তাহলে সেটা মোস্ট ইকোনমিক্যাল হয়। কস্ট স্ট্রেংথ রেশিও, আপনার যে পরিমাণ কস্ট আপনি বিয়ার করবেন এই ওয়েল্ড ডিজাইন করতে গিয়ে, আর যে পরিমাণে স্ট্রেংথ আপনি পাবেন সেটার এগেইনস্টে, সেখান থেকে যেটা দেখা যায় যে কস্ট স্ট্রেংথ রেশিও ইনক্রিজেস র্যাপিডলি উইথ ইনক্রিজ ইন সাইজ। সাইজ যত আপনার বাড়তে থাকবে তত কস্ট স্ট্রেংথ রেশিও বাড়তে থাকবে। কস্ট স্ট্রেংথ রেশিওটা কি? দ্যাট মিনস আপনার স্ট্রেংথের এগেইনস্টে কস্ট বাড়তে থাকবে। Most commonly used fillet welds increase in size by 1/16 inch from 1/8 to half inch. That means 1/8 inch থেকে half inch পর্যন্ত আপনার ফিলেট ওয়েল্ডের যে সাইজ সেটা যখন আমরা চুজ করি তখন আমরা নিয়ে থাকি 1/16 ইঞ্চের মাল্টিপল লেয়ারে, আইদার 1/16 বা 2/16 বা 3/16 বা 4/16 বা 5/16, এভাবে আমরা নিয়ে থাকি। আর যদি আপনার মেম্বারের যেই সাইজ সেটা যদি হাফ ইঞ্চের উপরে যদি, সরি, আপনার ফিলেট ওয়েল্ডের সাইজ যদি হাফ ইঞ্চের উপরে যায়, তাহলে সেই ক্ষেত্রে সাইজ ডিটারমিনেশনের ক্ষেত্রে আবার 1/8 ইঞ্চের মাল্টিপল ওয়েতে যাওয়া হয়। 1/8, 2/8, 3/8, 4/8 এভাবে ইনক্রিজ করা হয়। এখন আমরা আসি, সাইজ আমাদের ডিটারমাইন হয়ে গেল। সাইজটা কি? সাইজটা হচ্ছে এই যে সেই এস ভ্যালুটা, এই যে মেম্বারের যেই ফিলেট ওয়েল্ডের যে সাইজটা আমাদের থাকবে। এখন আমরা আসি যে আমাদের মিনিমাম এফেক্টিভ লেংথ। এফেক্টিভ লেংথ আমি কতটুকু প্রোভাইড করব? এখানে একটা গাইডলাইনের মতো দেয়া আছে। যদি ফিলেট ওয়েল্ড যদি হয় কন্টিনিউয়াস ফিলেট ওয়েল্ড, তাহলে বিল্ডিং এর ক্ষেত্রে মিনিমাম লেংথ অফ ওয়েল্ড শুড বি 4 টাইম ইনটু ওয়েল্ড সাইজ। মানে যে ওয়েল্ড সাইজটা আপনি চুজ করবেন সেটার 4 টাইমস হইতে হবে। আর যদি ব্রিজের ক্ষেত্রে আপনি ইউজ করেন, মানে আপনার যে মেম্বারটা আপনি ডিজাইন করতেছেন সেই ওয়েল্ডিং এবং মেম্বারগুলো যদি ব্রিজ পারপাসে আপনি যদি ইউজ করে থাকেন, তাহলে সেটা হবে 4 টাইম ওয়েল্ড সাইজ বাট 1.5 ইঞ্চ মিনিমাম। যদি ইন্টারমিটেন্ট ফিলেট ওয়েল্ড হয়, ইন্টারমিটেন্ট বলতে আপনি কন্টিনিউয়াস ফিলেট ওয়েল্ড দিচ্ছেন না, আপনি কিছুটা ওয়েল্ডিং করতেছেন আবার গ্যাপ দিচ্ছেন আবার ওয়েল্ডিং করতেছেন। সো এরকম ভাবে যদি ইন্টারমিটেন্ট ওয়েতে আপনি যদি প্রোভাইড করেন, তাহলে সেই ক্ষেত্রেও গাইডলাইন গুলো বলা আছে যে মিনিমাম ওয়েলথ অফ লেংথ কতটুকু হবে, ম্যাক্সিমাম লংগিটিউডিনাল ক্লিয়ার স্পেসিং কত হবে, ম্যাক্সিমাম লংগিটিউডিনাল ক্লিয়ার স্পেসিং ইন টেনশন এবং কম্প্রেশন কতটুকু হবে, সেটার জন্য আলাদা আলাদা গাইডলাইন আমাদের দেয়া আছে। বাট মোস্টলি আমরা চেষ্টা করি ট্রান্সভার্স ওয়েতে কন্টিনিউয়াস ফিলেট ওয়েল্ডটা প্রোভাইড করার জন্য, যেটা কিনা আমার ওয়েল্ডের সাথে স্ট্রেংথের যে ক্যাপাবিলিটি সেই স্ট্রেংথ ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেয়।
এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে ওয়েল্ড লেংথ আমরা যখন নিব, সেই ওয়েল্ড লেংথটাকে আমাদেরকে জেনারেলি 1/4 ইঞ্চের রেসপেক্টে রাউন্ড আপ করতে হবে। দ্যাট মিনস দেখা গেল যে আপনার ওয়েল্ডের যে লেংথ, সেই লেংথ আসছে 2.35 ইঞ্চ। তাহলে এটাকে 1/4 ইঞ্চের রেসপেক্টে আমরা যদি রাউন্ড আপ করি, তাহলে আমাদেরকে প্রোভাইড করতে হবে কত, 2.25 ইঞ্চ নাকি 2.5 ইঞ্চ? তো 2.25 না, 2.25 না, আপনাকে ওয়েল্ডের লেংথই আসছে 2.35। আপনি যদি 2.25 করেন, তাহলে আপনি তো 0.10 ইঞ্চ আপনি কম দিলেন। তাহলে কম দিলে তো স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি তার বাড়বে না, উল্টো আরো কমবে। যেই রিকোয়ারমেন্টটা থাকবে তার থেকে হায়ার রাউন্ডিং এ আমার যেতে হবে অলওয়েজ, এবং সেই রাউন্ডিংটা হইতে হবে 1/4 বা কোয়ার্টার ইঞ্চের রেসপেক্টে। সো যদি 2.35 আসে, তাহলে সেটাকে আমার প্রোভাইড করতে হবে 2.5 ইঞ্চ। যদি 2.65 আসে, তাহলে সেটা আমার করতে হবে 2.75 ইঞ্চ। এভাবে প্রতি কোয়ার্টার ইঞ্চের রেসপেক্টে আমাদেরকে ওয়েল্ডের লেংথটাকে রাউন্ড আপ করতে হয়। সো ফ্ল্যাট ওয়েল্ডের যে সাইজ সিলেকশনটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে যে ডিটারমাইন দ্য মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ কনসিডারিং দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য পার্ট বিং কানেক্টেড। আপনার যেই দুইটা মেম্বারকে আপনি কানেক্ট করবেন, সেটার যে ম্যাক্সিমাম থিকনেস, সেই ম্যাক্সিমাম মেম্বার থিকনেস থেকে আপনি মিনিমাম ফিলেট ওয়েল্ডের সাইজটাকে আপনি গভর্ন করবেন। আর ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ যেটা আপনি গভর্ন করবেন, সেটা আসবে মেম্বারের মিনিমাম থিকনেস যেটা থাকবে, সেই মিনিমাম থিকনেস থেকে। তো এই যে দুইটা আপনি সাইজ গভর্ন করলেন, একটা মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ আর একটা ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ, এই দুইটা সাইজের মাঝখানে যে কোনো একটা সাইজ আপনি চুজ করতে পারেন। বা আপনি চাইলে বলতে পারেন যে না, আমি মিনিমামটাই প্রোভাইড করব, কেউ বলতে পারে যে আমি ম্যাক্সিমামটাই প্রোভাইড করব। যার যেটা খুশি, আপনি যেই সাইজ দিবেন সেটার উপর বেস করে আপনার যেই লেংথ, ওয়েল্ডিং এর লেংথ বাড়বে বা কমবে। If 5/16 inch size falls in between these two sizes, that means minimum fillet weld size আর maximum fillet weld size এর মাঝখানে যদি 5/16 inch সাইজটা যদি থাকে, তাহলে take this size as this can be produced by one single pass। মানে যখন ওয়েল্ডিংটা করা হয়, তখন 5/16 ইঞ্চ সাইজটা সবচেয়ে ইকোনমিক্যাল হয়, কারণ ওয়ান সিঙ্গেল ওয়েল্ডিং পাসেই এই 5/16 ইঞ্চ যেই সাইজটা, সেটা অ্যাচিভ করা সম্ভব হয়। দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা বলা হয় যে 5/16 ইঞ্চ ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল ফিলেট ওয়েল্ড সাইজ। সো যদি আপনার এই যে দুইটা মেম্বারের থিকনেস থেকে আপনি যখন এই মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ এবং ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ পাবেন, সেখান থেকে আপনি যদি 5/16 ইঞ্চ সাইজটা যদি পেয়ে যান দুইটার মাঝখানে বা দুইটার যে কোনো একটা কেসে, তাহলে সেই 5/16 ইঞ্চটাই চুজ করবেন। যদি 5/16 ইঞ্চ কোনো ক্ষেত্রে যদি না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে সাইজ চুজ করবেন। এখন আমরা আসি যে ইলেকট্রোড যেটা আমি ইউজ করব সেটা কি টাইপের। কারণ ওয়েল্ডিং করার জন্য সবচেয়ে মেজর যে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোড। ইলেকট্রোড যেটা ইউজ করা হয়, ইলেকট্রোড গুলোকে আইডেন্টিফাই করা হয় বেসড অন দেয়ার কোড নাম্বারস। এবং এই কোড নাম্বারটা কিভাবে থাকে? কোড নাম্বারটা থাকে সাধারণত ই, ক্যাপিটাল ই দেয়া থাকে, এবং তারপর 4 ডিজিট অর 5 ডিজিটের একটা নাম্বার দেয়া থাকে। এই যে ভ্যালুয়েশন নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমাদেরকে কিছু জিনিস ইন্ডিকেট করে। সেটা কি? ই যেটা, ই ডিনোটস ফর ইলেকট্রোড। ফার্স্ট 2 or 3 নাম্বার যদি 4 ডিজিটের হয়, তাহলে প্রথম দুইটা নাম্বার, আর যদি 5 ডিজিটের হয়, তাহলে প্রথম 3টা নাম্বার রিপ্রেজেন্ট করবে ওই ইলেকট্রোডের টেনসাইল স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি কত। এবং ইন KSI ইউনিট, দ্যাট মিনস কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ইউনিটে আমার
স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি কত সেটা আমাকে ডিনোট করবে। নেক্সট যে নাম্বারটা, সেই নাম্বারটা ইন্ডিকেট করা হয় যে ওই ইলেকট্রোডটা কোন পজিশনে ইউজ করা যাবে। এটা কি ফ্ল্যাট ওয়েল্ডিং এর জন্য, নাকি এটা হরাইজন্টাল ওয়েল্ডিং এর জন্য, নাকি এটা ভার্টিক্যাল ওয়েল্ডিং এর জন্য। সো কোন পজিশনে আমি সেটাকে ইউটিলাইজ করতে পারবো সেটা আমাকে বলা থাকবে ওই নাম্বারটা দিয়ে। লাস্ট যে নাম্বারটা, সেই নাম্বারটা ইন্ডিকেট করা হয় টাইপ অফ কভারিং। দ্যাট মিনস ওই যে ইলেকট্রোডের উপরে একটা কাভারিং হিসেবে একটা ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। অনেক সময় কার্বন ম্যাটেরিয়াল, অনেক সময় সিলভার, অনেক সময় আদার্স টাইপ অফ যে ম্যাটেরিয়াল গুলো, সো সেই জিনিসগুলো আমাদেরকে ইউজ করা থাকে। সো আইদার ওই কাভারিং, অ্যাট দ্য সেম টাইম সেটা কোন টাইপ অফ কারেন্টে ইউজ করা যাবে, এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট। আমাদের দেশে আমরা যে কারেন্টটা ইউজ করে থাকি সেটা কোনটা, কে বলতে পারবেন? আমরা কি এসি কারেন্ট ইউজ করি নাকি ডিসি কারেন্ট ইউজ করি বাসা বাড়িতে? এসি। হ্যাঁ, 110 স্যার ডিসি কারেন্ট। স্যার এসি কারেন্ট। আজকে খোঁজ করবেন যে যে কারেন্টটা আপনার বাসা বাড়িতে ইউজ হচ্ছে সেটা কি এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট। ঠিক আছে, একটা ক্লু দিয়ে রাখি, যদি কারোর বাসায় জেনারেটর বা আইপিএস থাকে, সেইটা আর নর্মাল যে লাইন দুইটা কিন্তু একই না, দুইটাতে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, সো বাসা বাড়িতে আপনার নর্মাল যখন আপনি ইলেকট্রিসিটি থাকে সেই কারেন্টটা কি, আর যদি আইপিএস যদি আপনি ইউজ করে থাকেন সেটাতে যে কারেন্টের সাপ্লাইটা আপনি পাচ্ছেন ব্যাকআপ হিসেবে সেটা কি, সেটা আগে জানবেন। ওকে, সো এই যে ইলেকট্রোড, সেই ইলেকট্রোডের ক্ষেত্রে সাধারণত বিং এ ডিজাইন অর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তার ইলেকট্রোডের প্রথম যেই দুইটা বা তিনটা ডিজিট, যেটা কিনা ইন্ডিকেট করবে তার টেনসাইল স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি। এখন এই ইলেকট্রোডের টেনসাইল স্ট্রেংথ নেয়ার ক্যাপাবিলিটি সাধারণত ভ্যারি করে 60 থেকে 120 কেএসআই পর্যন্ত। সো আইদার 60, 70, 80, 90, 100, 110 এবং 120 এভাবে প্রতি 10 ঘর করে আমাদের ভ্যারি করে। এবং যখন আমরা অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যখন এই ইলেকট্রোড গুলোর নাম যখন আমরা সাজেস্ট করি, তখন আমরা সাধারণত বলি E60XX বা E110XX এভাবে। কেন? কারণ পরবর্তী যে ডিজাইন সেটা বেসিক্যালি আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট বিষয় না, কারণ আপনি এটা কোন ডাইরেকশনে ইউজ করবেন বা কোন কারেন্টে ইউজ করবেন বা কাভারিংটা কি থাকবে সেটা মোর অল লাইক যারা এটাতে কাজ করবে তাদের জন্য ইম্পর্টেন্ট, বা যারা কি বলে আপনার সাইট ইঞ্জিনিয়ার তারা এটাকে চুজ করে দেয়। বাট মোস্টলি এই সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া থাকা উচিত। ওয়েল্ডিং এর যে সিম্বলের ক্ষেত্রে আমরা আসি, যে আমরা যখন ওয়েল্ডিং করব সেটাকে আমরা কিভাবে আমরা ডেজিগনেট করব। আমি একটা ডিজাইন যখন আমি প্রিপেয়ার করব, সেই প্রিপেয়ারের মধ্যে আমি কিভাবে ওয়েল্ডিংটাকে রিপ্রেজেন্ট করব। So to convey all the required information of welding, such as type of weld, size, length, etc., from the designer to the fabricator and welder, various symbols are used. Fillet weld symbol is shown by a triangle drawn on a reference line which has a narrow positioning to the joint. So এখানে খেয়াল করে দেখেন যে দুইটা মেম্বার টি কানেকশন দ্বারা জয়েন্ট করা হচ্ছে এবং তার এক পাশে আমাদের ফিলেট ওয়েল্ড আছে। তাহলে এই ক্ষেত্রে কি করা হচ্ছে, এটাকে আমি কিভাবে আমার ড্রয়িং পেপারে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো ড্রয়িং এ আমরা যেটা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে গিয়ে একটা টি মেম্বার আমরা জয়েন্ট করব, যেই দিক থেকে আমার ওয়েল্ডিংটা হবে সেই দিকে আমি একটা তীর চিহ্ন দিব,
দিয়ে একটা রেফারেন্স লাইন ড্র করব এবং এই রেফারেন্স লাইনের নিচে একটা ট্রায়াঙ্গেল আমি তৈরি করব, যে ট্রায়াঙ্গেলের একটা ফেস থাকবে পারপেন্ডিকুলার, আরেকটা ফেস থাকবে ইনক্লাইন্ড ডাইরেকশনে। দ্যাট মিন্স অনেকটা সমকোণী ত্রিভুজের মতো। এই সমকোণী ত্রিভুজের যেই পারপেন্ডিকুলার যে ডাইমেনশন, সেই পারপেন্ডিকুলার ডাইমেনশনের পাশে একটা নাম্বার বসবে, যে নাম্বারটা ইন্ডিকেট করবে ওইখানে যে ফিলেট ওয়েল্ডটা হবে সেই ফিলেট ওয়েল্ডের সাইজ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3/8। এই 3/8 ইন্ডিকেট করে এখানে যে ফিলেট ওয়েল্ডটা প্রোভাইড করা হবে সেই ফিলেট ওয়েল্ডের সাইজটা হবে 3/8 ইঞ্চ। এবং এখানে এই ইনক্লাইন্ড ডাইরেকশন বরাবর যে 6, সেই 6টা ইন্ডিকেট করে আমাদেরকে যে আমি ওয়েল্ডিংটা যে করব, ওয়েল্ডিং এর লেংথ হবে 6 ইঞ্চ। সো লেংথ অফ দ্য ওয়েল্ড প্রোভাইড করা হয় আমার ইনক্লাইন্ড যেই ডাইরেকশনটা থাকবে সেই বরাবর, আর পারপেন্ডিকুলার যে লাইনটা থাকবে ট্রায়াঙ্গেলের সেই বরাবর আমাদের প্রোভাইড করা হয় আমার ওয়েল্ডের সাইজ। এখানে এই অ্যারোটা কিভাবে বসবে এবং এই ট্রায়াঙ্গেলটা কিভাবে বসবে সেটার একটা গাইডলাইন বলা আছে, যে ইফ দ্য ওয়েল্ড ইজ অন দ্য সেম সাইড অফ দ্য অ্যারো ডাইরেকশন, symbol is drawn on the bottom of the reference line. So যেই দিকে আমি অ্যারো দিচ্ছি সেই দিকেই যদি আমার ওয়েল্ড করা হয় তাহলে নিচের দিকে হবে আমাদের অ্যারো সাইজ, সরি যেই ট্রায়াঙ্গুলার যে সিম্বলটা সেটা হবে রেফারেন্স লাইনের নিচের দিকে। If the weld is on the opposite side of the arrow direction, আপনি যদি এই সাইডে যদি আপনার ওয়েল্ডিংটা যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে রেফারেন্স লাইন সেই রেফারেন্স লাইনের উপরের দিকে বসবে আপনার ট্রায়াঙ্গেলটা, যেটা আমরা পরের ফিগারে দেখতে পাই। যে পরের ফিগারে আপনি যখন দেখাচ্ছেন এই দিক থেকেই আপনি ফিগারটাকে ড্র করলেন, কিন্তু আপনি উপরের দিকে ট্রায়াঙ্গেলটা দিবেন কেন? কারণ এই উপরের দিকে বোঝাচ্ছে যে যেই ডাইরেকশনে আপনার অ্যারোটা থাকতেছে তার পাশে উল্টো দিকে হবে আপনার বেসিক্যালি ওয়েল্ডিংটা। এই নিচের ফিগারে কি ইন্ডিকেট করতে চাচ্ছে? নিচের ফিগারটা ইন্ডিকেট করতেছে যে নিচের সাইড এবং মানে উপর এবং নিচ দুই সাইডে দুইটা অ্যারো দেয়া আছে এবং উপরে নিচে দুই সাইডে আমার ট্রায়াঙ্গেল দেয়া আছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো? উপরের সাইডের এই অ্যারোটা যদি আমরা দেখি তাহলে এই অ্যারো দিয়ে আমার এখানে দুইটা ইনফরমেশন দেয়া। তার মানে কি? তাহলে এই অ্যারোর এই যে সাইডটা, দ্যাট মিন্স এই যে সাইডটা এখানে হবে আমার 3/8 ইঞ্চ ফিলেট ওয়েল্ডের সাইজ এবং লেংথ হবে 10 ইঞ্চ। আর অপর পাশে যেটা সেখানে আমার যে ফিলেট ওয়েল্ড হবে সেটা হবে 5/8 ইঞ্চ এবং লেংথ হবে 7 ইঞ্চ। সিমিলার ওয়েতে আমি যদি নিচের দিকে যদি খেয়াল করি, নিচের যে দুইটা সাইড, নিচের দুই সাইডেও আমার এই সাইডে যে রাইট সাইডে নিচের রাইট সাইড, দ্যাট মিন্স বটম রাইট সাইডে যে আমার ওয়েল্ডটা, সেই বটম রাইট সাইডের ওয়েল্ডটা হবে এবার 3/8 ইঞ্চ হচ্ছে গিয়ে ফিলেট সাইজ, লেংথ হচ্ছে 10 ইঞ্চ, আর বটম লেফট সাইড হচ্ছে 5/8 ইঞ্চ ফিলেট ওয়েল্ড সাইজ, আর 7 ইঞ্চ হচ্ছে আমাদের ফিলেট ওয়েল্ডের লেংথ। এভাবে ওয়েল্ডিং এর সিম্বলগুলো সাধারণত দেখানো হয়। এফেক্টিভ এরিয়াটা আমরা কিভাবে পাবো? আমরা এর আগে বলছিলাম যে ফিলেট ওয়েল্ডের যেই স্ট্রেংথ সেটা নির্ভর করবে তার এফেক্টিভ এরিয়ার উপরে। এফেক্টিভ এরিয়া সাধারণত বলা হয় দ্য পোর্শন অফ এরিয়া ওয়্যার স্ট্রেস ইজ অ্যাসিউমড টু বি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এখন একটা ফিলেট ওয়েল্ড যখন আমি করতেছি, ফিলেট ওয়েল্ডের যে লেগ বরাবর যে ডাইমেনশন যেটাকে আমরা বলছি তার ওয়েল্ড লেগ সাইজ, এখন সেই ক্ষেত্রে যদি দুই সাইডে আমার ফিলেট ওয়েল্ডের সাইজ যদি সেম হয়ে থাকে তাহলে এফেক্টিভ থ্রট লেংথ যেটা আমরা পাবো, যেটাকে আমরা বলছি টিই, এই এফেক্টিভ থ্রট লেংথ পাওয়ার ফর্মুলাটা হচ্ছে টিই ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু ওয়েল্ড সাইজ।
That means 1 divided by root 2 into weld size 0.707 টা আসে 1 divided by root 2 থেকে। যদি ইকুয়াল লেগ হয় দুই ক্ষেত্রে তাহলে আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, আর যদি ইকুয়াল লেগ না হয়, যদি আনইকুয়াল লেগ সাইজ হয়, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই রাইট সাইডে যে একদিকে এ আরেক দিকে বি যদি এরকম হয়, তাহলে এফেক্টিভ যেই থ্রট লেংথ আমি পাবো, সেই এফেক্টিভ থ্রট লেংথ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এ ইন্টু বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফাইনালি এআইএসসি এবং এএসডি ডিজাইন অনুযায়ী আমাদেরকে যেটা বলা হচ্ছে যে টাইপ অফ স্ট্রেস যেটার জন্য আমরা ডিজাইন করব সেটা হবে শিয়ার অন এফেক্টিভ এরিয়া, অ্যালাউয়েবল ওয়েল্ড স্ট্রেস, ওয়েল্ডের যে স্ট্রেস নেয়ার ক্যাপাবিলিটি সেটা হচ্ছে 0.3 ইন্টু নমিনাল টেনসাইল স্ট্রেস অফ ওয়েল্ড ম্যাটেরিয়াল। দ্যাট মিনস ওয়েল্ডের যে ম্যাটেরিয়ালটা আমি নিচ্ছি সেটার যে টেনসাইল স্ট্রেংথ সেটার 30% আমরা ধরে নেই তার শিয়ারে কাজ করবে। এখন রিকোয়ার্ড ওয়েল্ড লেংথ আমি কিভাবে পাবো, সেটা আমি পাবো ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স যেটা আমাদের আসবে, সেই ফোর্সকে আমি যদি অ্যালাউয়েবল ওয়েল্ড শিয়ার স্ট্রেস যেটা আমি পাবো সেটা দিয়ে যদি ভাগ করি এবং অ্যাট দ্য সেম টাইম এফেক্টিভ থ্রট লেংথ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলেই আমার রিকোয়ার্ড ওয়েল্ড লেংথ আমি পাবো। আর যখন আমি রুফ ট্রাস বা যে কোনো মেম্বার যখন অ্যাটাচ করব, তখন মেম্বার অ্যাটাচের ক্ষেত্রে যে গাসেট প্লেটটা আমরা নিব, সেই গাসেট প্লেটের থিকনেস অলওয়েজ যেটা করা হয় যে মেম্বারের যে ম্যাক্সিমাম থিকনেস, সেই মেম্বারের ম্যাক্সিমাম থিকনেসের সাথে আরো 1/8 ইঞ্চ বেশি প্রোভাইড করা হয়। সেভাবে গাসেট প্লেটের থিকনেসটা ডিটারমাইন করা হয়। এই হচ্ছে আমাদের ওয়েল্ড ডিজাইনের একটা পার্ট। এখন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাবো, যেখানে বেসিক্যালি একটা ওয়েল্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? এবং এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব না, আমি চাই যে আপনারা এটা লিখে নিবেন। সো আমি 5 মিনিট সময় আপনাদেরকে দিচ্ছি, সবাই আপনারা খাতা কলম নিয়ে বসবেন। আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন এখন দেখাবো, যে ক্যালকুলেশনটা আপনারা নিজেরা সবাই লিখে নিবেন। এটা আমি আজকে আপনাদের এই স্লাইডে রাখি নাই, ইচ্ছা করেই, যে আপনারা এটা নিজেরা লিখবেন এই কারণে। তো সবাই আপনারা খাতা কলম নিয়ে রেডি?
শুরু করব আমি? জি স্যার। জি স্যার। Yes, sir. তো আমাদের যেই ট্রাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ট্রাস্টের L0 যে জয়েন্টটার কথা আপনারা চিন্তা করেন, ঠিক আছে? সো একদম সবার ফার্স্ট যেই কর্নার সাপোর্ট, সেই সাপোর্টে যদি আমরা আসি তাহলে L0 যে জয়েন্ট, সেই জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা মেম্বার কানেক্টেড থাকবে, ঠিক আছে? সো টপ কর্ড যে মেম্বারটা সেটা ছিল আমাদের L0U1। সো এই মেম্বারটা ডিজাইন করা হয়েছে L3.5 বা 3.5 বাই 3 বাই 1/4, এটা একটা মেম্বার চয়েস করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে। এবং বটম কর্ড মেম্বার হিসেবে ডিজাইন করা হয়েছে L4 বাই 3 বাই 5 বাই 16, দুইটা আলাদা মেম্বার ডিজাইন করা হয়েছে। আমাদের কাজ হচ্ছে এই গাসেট প্লেটটা আমি ডিজাইন করব এবং এই যে মেম্বারটা এটাকে আমি ওয়েল্ড ডিজাইন করব। সো প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বারের সাথে আমি গাসেট প্লেটটাকে আমি ওয়েল্ডিং করব। মেম্বারটা কিভাবে প্রোভাইড করা হচ্ছে সেটা একটু আগে খেয়াল করি আমরা। টপ কর্ডে যে মেম্বারটা, এখানে টপ কর্ডে আমরা দেখতে পাচ্ছি যে মেম্বারটার যেই এল সেকশনটা, যেটা L0U1, L0U1 যেটা, এই L0U1টা বসানো হচ্ছে এভাবে। সো শর্টার লেগটা উপরের দিকে থাকবে। কেন শর্টার লেগটা উপরের দিকে থাকবে কেউ কি বলতে পারবেন? এটা নিচের দিকে যদি দেই আমি অনেকটা L0L1 এর মতো, তাহলে কি সমস্যা হবে? এই যে L0L1 বটম কর্ডে যেটা আমি শর্টার লেগটা নিচের দিকে রাখতেছি, টপ কর্ডে আমি শর্টার লেগটা নিচের দিকে না রেখে উপরের দিকে কেন রাখবো? কে বলতে পারবেন? আপনাদের সবার ভিডিও অফ হয়ে গেছে কেন? স্যার ভিডিও তো অন আছে স্যার। হ্যাঁ, ভিডিও তো স্যার সবারই অন স্যার। জি স্যার, ভিডিও তো অন করে রাখছি স্যার। তো অন করেন স্যার। এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন দেখি, যে টপ কর্ড মেম্বারে আমি যেই অ্যাঙ্গেল সেকশন, সেই অ্যাঙ্গেল সেকশনের শর্টার লেগকে উপরের দিকে কেন দিব? আর বটম কর্ড মেম্বারে আমি যেই অ্যাঙ্গেল সেকশন যেটা ডিজাইন করেছি আমি, এই যে রুফ ট্রাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই রুফ ট্রাসের ক্ষেত্রে মানে আমি এতদিন ধরে আপনাকে যেটা দেখেছি সেইটারই কি বলে আপনাদের ডিজাইন, ওয়েল্ডিং ডিজাইন হচ্ছে কি এটা, ঠিক আছে? তো এখানে আমরা টপ কর্ডে অ্যাঙ্গেল সেকশনটা ডিজাইনার কেন উপরের দিকে দিছে আর বটম কর্ডে ডিজাইনার কেন এটাকে নিচের দিকে দিছে? কে বলতে পারবেন? হাত তুলেন। ফারদিন বলেন। স্যার এটা স্যার কাদের ফারদিন আপনার কথাটা শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। ফারদিন আপনার কথাটা শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে, কথা কেটে যাচ্ছে আপনার। অন্য কেউ? প্রিন্স? প্রিন্স বলতে পারবেন? না স্যার। সাকিব? না স্যার। জামি? হ্যাঁ নিখিল বলেন দেখি। আমরা বললাম তো যে জন্য বেশি করে যায়। আর আরেকবার একটু বলেন দেখি। স্যার হেডে একটু বেশি করে দেয় এই জন্য স্যার।
না, সেই জন্য না। অমিত বলতে পারবেন? না স্যার, পারবো না স্যার। এই কানেকশন ডিজাইন পর্যন্ত পড়তে গিয়ে পার্লিনের কথা সবাই ভুলে গেছেন? স্যার পার্লিং কোশ্চেনটা আরেকবার বলা যাবে? আমার নেট প্রবলেমের কারণে ছিলাম। পার্লিনের কথা সবাই ভুলে গেছেন? যে পার্লিন আপনি কিভাবে দিবেন? পার্লিন কোথায় দেওয়া হয়? টপ কর্ডের উপরে না? জি Yes, sir. তো কোয়েশ্চেনটা বলছিলাম যে আমাদের যে টপ কর্ড মেম্বারের ক্ষেত্রে অ্যাঙ্গেল সেকশনের যে শর্টার লেগ, সেই শর্টার লেগ কি আমি কেন উপরের দিকে দিব? আমি এটাকে উল্টাভাবে, মানে এলটাকে এরকম উল্টাভাবে না দিয়ে আমি যদি নর্মাল ভাবে বটম কর্ড মেম্বারের ক্ষেত্রে যে এইভাবে যদি দেই, শর্টার লেগটাকে যদি নিচের দিকে প্লেস করে দেই, তাহলে টপ কর্ডের মেম্বারটাকে যদি এভাবে দেই, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে পার্লিনটা আপনি কিভাবে প্লেস করবেন? পার্লিনকে তখন তো আপনার প্লেস করতে হবে এল এর ভিতরের দিকে। যদি আপনি এভাবে যদি টপ কর্ড দেন, তাহলে আপনার পার্লিন কি হবে? এরকম ভাবে পার্লিন বসবে। তখন তো সেটা তো অলরেডি এই পার্লিনটাই আবার দেখা যাবে যে টপ কর্ডের লঙ্গার লেগের উপরে একটা আলাদা ফোর্স অ্যাপ্লাই করবে, তখন তো মেম্বারের উপরে আমার এফেক্ট পড়বে। ওয়ারএজ আমি যদি এভাবে যদি প্রোভাইড করি, তাহলে বেনিফিটটা কি? তাহলে আমি পার্লিনটাকে এভাবে সাপোর্ট দিতে পারবো এবং সেটাকে আমি এই যে আমার শর্টার লেগ আছে, সেই শর্টার লেগের সাথে পার্লিনের যে ফ্লেঞ্জ, সেই ফ্লেঞ্জকে আমি আইদার রিভেট বা বোল্ট, যেভাবে আমার কাছে সুইটেবল মনে হয়, সাধারণত রিভেটিং এর মাধ্যমেই এই কানেকশনগুলো দেওয়া হয়, সেটাকে আমি ইজিলি কানেক্ট করে দিতে পারবো এবং সেক্ষেত্রে আমার লঙ্গার লেগের উপরে এক্সট্রা কোনো প্রেসার ফোর্স আসতেছে না। বুঝা গেছে? Yes, sir. এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি কোন জায়গাতে কোন মেম্বারটা কিভাবে প্লেস করতেছি। সেই অনুযায়ী আমাদের এখানে দেখেন যে টপ কর্ড মেম্বারের এল সেকশনটা উপরের দিকে, লঙ্গার লেগ দেয়া, শর্টার লেগটা উপরের দিকে দেয়া, ওয়ারেজ বটম কর্ডের ক্ষেত্রে আমাদের যে শর্টার লেগটা সেটা নিচের দিকে প্লেস করা দেখাচ্ছে। এখন এখানে যে গাসেট প্লেটটা দিব, গাসেট প্লেটের যে সাইজটা আপনি দেখতে পাচ্ছেন, গাসেট প্লেট যে কোনো ভাবে দেওয়া যেতে পারে। গাসেট প্লেট এভাবে দেওয়া যেতে পারে, গাসেট প্লেট চাইলে আপনি ডাইরেক্ট এভাবে দিতে পারেন, যেভাবে খুশি আপনি দিতে পারেন, এটার কোনো ফিক্সড শেপ নাই। গাসেট প্লেটের ক্ষেত্রে শুধুমাত্র এতটুকু জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হয় যে গাসেট প্লেটের থিকনেসটা হবে মেম্বারের যে ম্যাক্সিমাম থিকনেস, সেই ম্যাক্সিমাম থিকনেসের থেকে আমার 1/8 ইঞ্চ যাতে বড় হয় এবং গাসেট প্লেটটা আমার মেম্বার যতটুকু যেই জায়গাতে আমি বসাবো, মেম্বার থেকে যাতে এন্ড সারফেসটা যাতে মোটামুটি 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চ যাতে ডিস্টেন্সে যাতে থাকে, এই জিনিসটা জাস্ট কনসিডার করা হয়। তাহলে এখন আমরা দুইটা মেম্বার আমার ডিজাইন করা হয়ে গেছে। আমরা এতক্ষণ পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত যেটা ডিজাইন শিখেছি সেটা ছিল আমাদের যে আমরা মেম্বার ডিজাইন করেছি। তাহলে আমাদের টপ কর্ড মেম্বার হিসেবে দেখা গেল যে এই L0U1 মেম্বারটা আমরা ডিজাইন করেছি L3.5 by 3 by 1/4, আর বটম কর্ড মেম্বার হিসেবে এটা আমরা ডিজাইন করেছি L4/3 by 5/16। এখন এই দুইটা মেম্বারকেই গাসেট প্লেটের সাথে আমি যখন জয়েন্ট করব, সেই গাসেট প্লেটের সাইজটা কত হবে সেটা আমাকে ডিটারমাইন করতে হবে। তাহলে এই যে এখানে বলা আছে 7/16, এই সাইজটাকে আমাকে ডিটারমাইন করতে হবে। সেটা কিভাবে? সেটার জন্য আমরা একটু এখানে আসি। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে there are two types of joints in the truss: joints where all member ends such as L0, U3 and L6, and joints where there are one connection members. Gusset plate thickness আমরা কি বলেছিলাম যে maximum thickness of the angle section meeting at that joint plus 1/8 inch. তাহলে এখন
এই যে আমাদের L0 মেম্বার জয়েন্টটা, সেখানে আমাদের ম্যাক্সিমাম মেম্বার থিকনেস যদি আমরা দেখি, দুইটা মেম্বার আমাদের আছে, একটা হচ্ছে L3.5 by 3 by 1 by 4, আরেকটা মেম্বার হচ্ছে L4 by 3 by 5 by 16। সো এই দুইটার মধ্যে আমার ম্যাক্সিমাম থিকনেস হচ্ছে কি 5 by 16। তাহলে 5 by 16 এর সাথে আরো 1 by 8 যদি আমরা যোগ করি, তাহলে যে থিকনেসটা পাচ্ছি সেটা হচ্ছে 7 by 16। তাহলে গাসেট প্লেট আমরা যেটা প্রোভাইড করতে হবে, সেই গাসেট প্লেট এই L0 সাইজের জন্য, L0 জয়েন্ট যেটা, সেই জয়েন্ট আমার প্রোভাইড করতে হবে 7 by 16 ইঞ্চ সাইজ। তাহলে গাসেট প্লেটের সাইজ আমাদের ডিটারমাইন করা হয়ে গেল। এখন আমাদের ডিটারমাইন করতে হবে যে এই ইন্ডিভিজুয়াল মেম্বার গুলোর সাথে আমি যখন গাসেট প্লেটকে জয়েন্ট করব, ওয়েল্ডিং এর মাধ্যমে যদি করি, তাহলে সেটার জন্য আমার ওয়েল্ডের সাইজ কতটুকু হবে এবং লেংথ কতটুকু হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা L0 L1 বটম কর যে মেম্বার, সেটার জন্য আমরা যদি কনসিডার করি, তাহলে এই মেম্বারটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সাইজ হচ্ছে L4 by 3 by 5 by 16 মেম্বার সাইজ, আর গাসেট প্লেটের থিকনেস হচ্ছে কি 7 by 16। তারপরে এই দুইটা মেম্বারের মধ্যে ম্যাক্সিমাম থিকনেস হচ্ছে 7 by 16 ইঞ্চ আর মিনিমাম থিকনেস হচ্ছে 5 by 16 ইঞ্চ। এবং আমরা বলেছি যে ম্যাক্সিমাম থিকনেস যেটা থাকবে, সেখান থেকে আমরা মিনিমাম ফিলেট ওয়েল্ডের সাইজটা পাবো। তাহলে এই টি ম্যাক্স যেটা ম্যাক্সিমাম থিকনেস 7 by 16, সেখান থেকে আমরা মিনিমাম ফিলেট ওয়েল্ডের সাইজটা পাচ্ছি 3 by 16 ইঞ্চ। যেটা কোথা থেকে আসছিল, ওই যে আমরা এআইসি টেবিল যেটা দেখিয়েছিলাম, সেই টেবিলটা থেকে আমরা মিনিমাম ফিলেট ওয়েল্ডের সাইজটা আমরা পেলাম। যে যদি 1 by 4 ইঞ্চের কম হয়ে থাকে, তাহলে মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ হবে 1 by 8। যদি 1 by 4 থেকে হাফ ইঞ্চের মধ্যে হয়, তাহলে সেটা হয়ে থাকবে 3 by 16। তাহলে এভাবে আমি এস মিনিমাম ভ্যালুটা পেলাম। এখন আমাকে বের করতে হবে এস ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ। ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজটা আসবে কোথা থেকে, মিনিমাম থিকনেস অফ দা মেম্বার। তাহলে যেই কানেকশনটা হবে, সেই মেম্বারের যেই মিনিমাম থিকনেস, সেটা হচ্ছে গিয়ে 5 by 16। 5 by 16 যেটা, সেটা হচ্ছে গিয়ে 1 by 4 ইঞ্চের থেকে বড়। যদি বড় হয়, তাহলে ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ যেটা হতে পারবে, সেটা হচ্ছে 5 by 16 minus 1 by 4 ইঞ্চ, which is 4 by 16 ইঞ্চ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ হচ্ছে 3 by 16, ম্যাক্সিমাম ফিলেট ওয়েল্ড সাইজ হচ্ছে 4 by 16। এই দুইটার মধ্যে আমাকে চুজ করতে হবে। তাহলে দুইটার মাঝখানে আমি ভগ্নাংশ তো আর নিতে পারবো না, 3.5 বা 3.75 বা 3.25, সেটা আমি নিতে পারবো না, আমাকে পূর্ণ সংখ্যাটাই নিতে হবে। তার মানে আইদার আমি 3 by 16 ফিলেট ওয়েল্ড সাইজ দিয়ে আমি ডিজাইন করতে পারি, অর আমি চাইলে 4 by 16 দিয়েও আমি ডিজাইন করতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদেরকে যে ডিজাইনার, সেই ডিজাইনার ডিজাইন করতেছে 3 by 16 দিয়ে। তাহলে আমরা 3 by 16টাকে চুজ করলাম, এখন আমরা সেভাবে আগাবো। আপনি চাইলে 4 by 16 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এখন এই 3 by 16 যেই মেম্বারটা, সেই মেম্বারের যদি ডিজাইনটা আমি যদি খেয়াল করি, এই মেম্বারের ক্ষেত্রে আমরা কানেক্ট কিভাবে করব, মেম্বারটা আমার গাসেট প্লেটের সাথে যেভাবে থাকবে, সেই গাসেট প্লেটের দুই সাইডেই আমি আমার টোটাল ওয়েল্ডিংটা করব। কেন? কারণ দুই সাইডে যদি আমি করি, তাহলে সেটা ইউনিফর্মলি কানেক্টেড হবে এবং স্ট্রেসটাও আমার ইউনিফর্মলি আসবে। আদারওয়াইজ যদি এক সাইডে করি, তাহলে আরেক সাইডে আমার লুজলি কানেক্টেড থাকবে এবং স্ট্রেস ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না। তাহলে এখন এই মেম্বারের ক্ষেত্রে আমি যখন ওয়েল্ডিং এর লেংথটা বের করব, আমাদের কিন্তু ওয়েল্ডিং এর যেই সাইজ, সেই সাইজ ডিটারমাইন করা হয়ে গেছে 3 by 16 ইঞ্চ সাইজ। এখন আমাকে বের করতে হবে ওয়েল্ডিং এর লেংথ। তাহলে লেংথ মিন্স আমার এই যে মেম্বারের এই বরাবর আমি কিছুটা লেংথ প্রোভাইড করব, আবার এই বরাবর কিছুটা লেংথ প্রোভাইড করব। এখানে পুরোটাই হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস লেংথ। এখানে এই L2 লেখাটা লিখতে গিয়ে কিছুটা আমার হচ্ছে গিয়ে হোয়াইট বোর্ড কি বলে আমাকে ইনসার্ট বক্স করতে হয়েছে, যেটা কারণে এখানে কিছুটা হোয়াইট হয়ে গিয়েছে। বাট এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের সেই কন্টিনিউয়াস ওয়েল্ড। এখন এই যে মেম্বারটাতে আমাদের দুই জায়গাতে এমন না যে দুই জায়গাতে আমি সমান লেংথ প্রোভাইড করব। কেন সমান লেংথ আমি প্রোভাইড করতে পারবো না, কে বলতে পারবেন?
মানে আমাদের যেই লেংথ রিকোয়ারমেন্ট, আমরা এই যে ফর্মুলাটা দেখেছিলাম যে ওয়েল্ড লেংথের যে রিকোয়ারমেন্টটা সেটা আসবে কোথা থেকে, ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স অফ দ্যাট মেম্বার, যে মেম্বারটাকে আমি ডিজাইন করবো সেই মেম্বারের ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স যেটা থাকবে সেটা, ডিভাইডেড বাই অ্যালাউয়েবল ওয়েল্ড শিয়ার, যেটা কিনা হচ্ছে 0.3 ইন্টু ম্যাক্সিমাম ওয়েল্ড শিয়ারের যেই স্ট্রেস, আর এফেক্টিভ থ্রট সাইজ যেটা কিনা আমি পাবো আমার 0.0707 TE is equal to 0.707 S ভ্যালুটা থেকে। তাহলে ডাইরেক্টলি এই যে ওয়েল্ডের যে লেংথটা আমি পাবো সেই লেংথটা আমি যদি দুই জায়গায় যদি ইকুয়ালি যদি প্রোভাইড করি তাহলে সমস্যাটা কি হবে? স্যার বলতেছেন যে স্যার দুই জায়গায় আমরা যদি ইকুয়ালি মানে স্যার মানে ওয়েল্ডিং করি স্যার, মানে L1 যতটুকু L2 যতটুকু, মানে L1 যতটুকু L2 যতটুকু হ্যাঁ, যদি দুইটাতে আমি যদি সমান লেংথ প্রোভাইড করি, দ্যাট মিন্স আমার ফর্মুলা থেকে দেখা গেল যে ওয়েল্ড রিকোয়ারমেন্ট লেংথ রিকোয়ারমেন্ট আসছে সে 9 ইঞ্চ, তাহলে এই টোটাল 9 ইঞ্চ আমাকে ওয়েল্ডিং দিতে হবে। তাহলে আমি কি করলাম, দুই সাইডে ইকুয়াল পরিমাণে 4.5 ইঞ্চ করে আমি ইকুয়াল যদি লেংথ প্রোভাইড করি তাহলে প্রবলেম কি, বা কোনো আদৌ কোনো প্রবলেম হবে নাকি হবে না সেটা বলেন। স্যার প্রবলেম তো হবে না স্যার, আই থিঙ্ক। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে প্রবলেম হবে না, আর কেউ আছে যাদের কাছে মনে আছে যে প্রবলেম হবে না, ইকুয়ালি আমরা দিয়ে দিতে পারবো, বা প্রবলেম হতে পারে কার কাছে মনে হয় তারা হাত তুলেন, যে না আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেম হইতে পারে। জানি না। আপনারা C211 C213 এই দুইটা কোর্স কি আদৌ করছেন নাকি টোটালি ফাঁকিবাজি করে পাশ করে আসছেন? আমার তো এখন সন্দেহই লাগে। এই 319 পরে থেকে আমার তো বারবার খালি একই কথা মনে হয় যে আপনারা আদৌ C211 এবং 213 এই দুইটা কোর্স করছেন নাকি কোন রকমে জাস্ট হচ্ছে গিয়ে পাশ করে গেছেন। স্যার এটাই সমস্যা হবে স্যার। C211 এবং 213 কোর্সে আপনাদেরকে এই জিনিসগুলা অবশ্যই পড়ানো হয়েছে যে আমি যখন স্ট্রেস নেই একটা মেম্বারের নিউট্রাল এক্সিস থেকে তার টপ ফাইবার এবং বটম ফাইবারের স্ট্রেস কি পরিমাণে ভ্যারি করে মনে পড়ে? এমসি ওভার আই। জি স্যার। এবং C101 কোর্স, 211 কোর্স, 213 কোর্স, এই কোর্সগুলোতে আপনাদেরকে এটা পড়ানো হয়েছিল যে প্রতিটা মেম্বারের একটা নিউট্রাল এক্সিস আছে। আমি এই যে অ্যাঙ্গেল সেকশন বলি, চ্যানেল সেকশন বলি, ওয়াইড ফ্লেঞ্জ সেকশন নেই, আমি টি সেকশন নেই, জেড সেকশন নেই, যেই সেকশনই নেই না কেন প্রতিটা মেম্বারের একটা নিউট্রাল এক্সিস আছে। নিউট্রাল এক্সিস কি? নিউট্রাল এক্সিসে কোনো স্ট্রেস থাকবে না, স্ট্রেস জিরো দেখাবে। আর ওই এক্সিস থেকে যত উপরে বা নিচে আমি যাব তত আমার স্ট্রেস বাড়তে থাকবে, কমতে থাকবে। এখন এই অ্যাঙ্গেল সেকশনেরও একটা নিউট্রাল এক্সিস নিশ্চয়ই আছে, যেটা আমরা বলতাম সেন্ট্রয়েড, এক্স বার ওয়াই বার। C101 কোর্সে আপনারা এটা বের করছেন সেন্ট্রয়েড কি কিভাবে বের করতে হয়। এখন সেই এক্স বার এবং ওয়াই বার বরাবর আমরা দেখছি যে যখন এমসি ওভার আই, C211 or 213 কোর্সে এটা আপনারা করছেন যে এমসি ওভার আই ফর্মুলাতে আমার সি এর ভ্যালু যত বাড়বে তত আমার স্ট্রেস বাড়বে, সি এর ভ্যালু যত কম স্ট্রেস তত কম হবে। এখন নিউট্রাল এক্সিস থেকে আপনার যেই টপ কর্ড বা বটম যে ফাইবারটা থাকবে সেটা ডিস্টেন্স যত আপনার বেশি আসবে তত আপনার স্ট্রেস কম বেশি হবে। তার মানে এই যে অ্যাঙ্গেল সেকশন এটার একটা নিউট্রাল এক্সিস অবশ্যই আছে,
সেই নিউট্রাল এক্সিস থেকে আমার ফ্লেঞ্জের বা টপ এবং বটম ফাইবারের ডিস্টেন্স যত আমার ভ্যারি করবে তত আমার স্ট্রেস কম বেশি হবে। তাহলে যেই দিকে স্ট্রেস বেশি থাকবে সেই দিকে আমার ওয়েল্ডিংও প্রোভাইড করতে হবে বেশি, যেই দিকে আমার স্ট্রেস কম সেই দিকে আমি ওয়েল্ডিং প্রোভাইডও করব কম। আমি যদি সব জায়গায় যদি সমান প্রোভাইড করি তাহলে আমার কি স্ট্রেস গভর্ন হবে? বুঝতে পারছেন বিষয়গুলো? আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে যে আমার যেই ফোর্সটা, আমরা তো অলওয়েজ ডিটারমাইন করে আসছি, আমরা যখন ট্রাস অ্যানালাইসিস করছিলাম তখন আমরা কি কনসিডার করছিলাম যে আমার ট্রাসের যে মেম্বার ফোর্স, সেই মেম্বার ফোর্সটা বেসিক্যালি আমার ট্রাসের যেই মেম্বারের যে নিউট্রাল এক্সিস, সে নিউট্রাল এক্সিস বরাবর কাজ করবে, সো দ্যাট সেখানে যাতে কখনো কোনো ইসেন্ট্রিসিটি যাতে গভর্ন না করে। কারণ ইসেন্ট্রিসিটি যদি গভর্ন করে তাহলে সেটার জন্য আমার মোমেন্ট বেড়ে যাবে, যেটা আমরা চাই না। আমরা চাই কনসেন্ট্রিক ডিজাইন, দ্যাট মিনস আমার ফোর্সটা আসবে মেম্বারের নিউট্রাল এক্সিস বরাবর। তাহলে নিউট্রাল এক্সিস বরাবর যদি আসে তাহলে মেম্বারের যেই টপ ফাইবার এবং বটম ফাইবার, সেখানে দুইটা ডিফারেন্ট অ্যামাউন্টের স্ট্রেস আসবে সেই ফোর্সের জন্য। তাহলে সেই দুইটা ফোর্সকে আমি যদি দুইটা যেই ডিফারেন্ট স্ট্রেস আসবে সেই দুইটা ডিফারেন্ট স্ট্রেসকে আমরা যদি কভার করতে যাই তাহলে দুইটা ডিফারেন্ট লেংথ আমাকে প্রোভাইড করতে হবে। এই কারণেই আমরা L1 এবং L2 দুইটা আলাদা লেংথ প্রোভাইড করব। এখন L1 বড় হবে নাকি L2 বড় হবে সেটা আমি জানি না, আমি জাস্ট সিম্পলি একটা পিক্টোরিয়াল ভিউ আগে ড্র করলাম, ড্র করে আমি দেখাচ্ছি যে দুইটা আনইকুয়াল লেংথ হবে। এমনও হইতে পারে যে L1 বড় হবে, আবার এমনও হতে পারে যে না L1 ছোট হবে, সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। এখন সেখানে যদি আমরা যাই, ইলেকট্রোড যেটা ডিজাইন করা হবে, এখানে যেই ডিজাইন ইঞ্জিনিয়ার তিনি ডিজাইন করেছেন যে তিনি E60XX, দ্যাট মিনস যে ইলেকট্রোডটা নেওয়া হবে সেটা টেনসাইল স্ট্রেংথ হবে 60 KSI, কারণ 60টাই হচ্ছে গিয়ে সবচেয়ে মিনিমাম। সো তিনি মিনিমাম যেটা আছেন সেই ইলেকট্রোডটা দিয়ে তিনি ডিজাইন করবেন। আপনারা যখন ডিজাইন করবেন আপনি তখন সেভাবে চিন্তা করবেন যে আপনি কি E60 নেবেন নাকি E70 নেবেন নাকি E80 নেবেন, সেটা আপনি ডিজাইন করবেন। আচ্ছা, সো E60XX ইলেকট্রোড যদি আমরা অ্যাজ এ ডিজাইনার হিসেবে চুজ করি, যেটার ম্যাটেরিয়াল টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 60 KSI, তাহলে অ্যালাউয়েবল শিয়ার ইন ওয়েল্ড, শিয়ার ফোর্সের জন্য আমি কতটুকু পাবো? 0.3 ইন্টু 60 KSI, কারণ আমরা বলছিলাম যে টেনসাইল স্ট্রেংথের 30% হচ্ছে গিয়ে সে অ্যালাউ করবে শিয়ারের জন্য, তাহলে দ্যাট মিনস অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেংথ হচ্ছে গিয়ে 18 KSI। ফিলেট ওয়েল্ড সাইজ যেটা আমরা চুজ করেছিলাম সেটা হচ্ছে 3/16 ইঞ্চ বটম কর্ড মেম্বারটার জন্য, তাহলে এফেক্টিভ থ্রট সাইজ যেটা আমরা পাচ্ছি TE, সেটা হচ্ছে S ইন্টু cos 45 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 0.707। সো আইদার আপনি 0.707 ডাইরেক্টলি ইউজ করতে পারেন, অর আপনি cos 45 ইউজ করতে পারেন, অর 1/√2, যেটা খুশি আপনি লিখতে পারেন। তাহলে এখান থেকে আমি এফেক্টিভ থ্রট সাইজের একটা ভ্যালু পেয়ে যাব। স্যার E60 স্যার এটা কেন, মানে আমরা কি ইয়েতে নিলাম স্যার, মানে আমরা কি ধরে নিব স্যার E60টা? এখানে যে ডিজাইন ইঞ্জিনিয়ার, আমি আপনাদেরকে একদম শুরুতে যে ডিজাইনটা দেখানো শুরু করেছিলাম সেখানে ডিজাইন ডেটার ওখানে বলে দিয়েছিলাম যে ডিজাইন ইঞ্জিনিয়ার চুজ করেছিলেন সে E60 যে ইলেকট্রোড সেটা সে ডিজাইনে ইউজ করবে, দ্যাট মিনস তার কানেকশন ডিজাইনটা হবে ওয়েল্ডিং এর মাধ্যমে, এবং সে ডিজাইন ইঞ্জিনিয়ার বলছেন যে তিনি E60 নিবে। ঠিক আছে, এখন আপনি যখন আপনার প্রজেক্টের কাজ করবেন, আপনার প্রজেক্টের সময় তো আপনাকে ফার্স্ট অফ অল আগে চিন্তা করতে হবে যে আপনি কি ওয়েল্ডিং করবেন নাকি বোল্ট করবেন। আপনি যদি চিন্তা করেন যে আপনি বোল্ট করবেন তাহলে আপনার এই লেকচারটা কাজে লাগতেছে না। আপনি যদি মনে করেন যে না আপনি ওয়েল্ড করবেন তাহলে আপনার এই ইয়াতে তখন আপনাকে ডিজাইন চুজ করতে হবে যে আপনি কোনটা নিবেন, E60 নিবেন নাকি E70 নিবেন নাকি E80 নিবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে E60টা আমরা পেলাম, সেখান থেকে
আমরা যদি এখন দেখি যে আমাদের লেংথ রিকোয়ারমেন্ট কত, যে এই L0U1 মেম্বারের জন্য আমার লেংথ কতটুকু লাগবে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স আমাকে নিতে হবে। তাহলে টেনসাইল একটা মেম্বার যেটা, সেই মেম্বারের আমরা যখন ডিজাইন চার্টটা করেছিলাম, আপনাদের খেয়াল আছে যে মেম্বার ডিজাইন করার আগে দিয়ে আমরা একটা ডিজাইন চার্ট তৈরি করেছিলাম যেখানে প্রতিটা মেম্বারের ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স এবং ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স ছিল। তাহলে সেখান থেকে আমি যেটা ম্যাক্সিমাম, সেটা টেনশন হোক বা কম্প্রেশন হোক, যেটা ম্যাক্সিমাম থাকবে সেই ফোর্সটা আমরা নিব। তাহলে এই L1U0 যে মেম্বারটা, সেই মেম্বারের জন্য আমরা ম্যাক্সিমাম ফোর্সটা পেয়েছি 32.667 কিপ। তাহলে এই ফোর্সকে আমি তার শিয়ার স্ট্রেসের যেই অ্যালাউয়েবল ভ্যালু 18 KSI যেটা আমরা বের করলাম, অ্যালাউয়েবল শিয়ার ইন ওয়েল্ড, সেটা দিয়ে আমরা ভাগ করব আর মাল্টিপ্লাই করতেছি, মানে আবার ভাগ করতেছি এফেক্টিভ থ্রোট সাইজ TE ভ্যালুটা দিয়ে। এখান থেকে আমরা পেলাম যে টোটাল যে লেংথ, সেই লেংথের রিকোয়ারমেন্ট হচ্ছে 13.69 ইঞ্চ। দ্যাট মিনস এই যে L1 প্লাস L2 এই দুইটার সম্মিলিত ভ্যালু হইতে হবে 13.69 ইঞ্চ। এটা হচ্ছে আমার লেংথ রিকোয়ারমেন্ট। এবং এই লেংথ রিকোয়ারমেন্ট এমন না যে আমি দুই দিকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিব, 13.69 এর অর্ধেক দিব আমি L1 এ, 13.69 এর অর্ধেক দিব আমি L2 তে, সেটা আমি করা যাবে না। তাহলে কিভাবে কতটুকু L1 হবে এবং কতটুকু L2 হবে সেটা আমাকে এখন বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কি করব, এবার আসি আমরা এই ফিগারটাতে আবার। সো এখানে যেটা করা হচ্ছে যে আমি যদি এই মেম্বারটা নিউট্রাল এক্সিস যদি দেখি, এই যে মেম্বারটা L0 L1, সেই মেম্বারের সাইজটা কি, এটা ছিল L4/3/5/16। তাহলে এই মেম্বারের আমার নিউট্রাল এক্সিসটা কতটুকু উপরে অবস্থিত সেটা আমি ইজিলি বের করতে পারবো না? কিভাবে বের করবো এটা বলেন তো? স্যার আবার একটু বলবেন কি? এই যে সেকশনটা, আমরা সেকশনের এটা হচ্ছে তার এই যে ডটেড লাইনটা হচ্ছে ইন্ডিকেট করতেছে তার নিউট্রাল এক্সিস। সো নিউট্রাল এক্সিস আমার এই যে শর্টার লেগ থেকে কতটুকু উপরে অবস্থিত, এটা আমি ইজিলি বের করতে পারবো কি পারবো না সেটা জানতে চাচ্ছি। এই যে আমার যে মেম্বারটা, মেম্বারের সাইজ হচ্ছে L4/3/5/16। তাহলে এই মেম্বারের নিউট্রাল এক্সিসটা আমার কতটুকু উপরে অবস্থিত সেটা আমি ইজিলি বের করতে পারবো কি পারবো না? এখানে থাকবে স্যার, দুইটা মেম্বার। এই যে আমাদেরকে যে অ্যাঙ্গেল সেকশনটা দেয়া আছে স্টিলের, এই অ্যাঙ্গেল সেকশনে আমাদের সব রকমের প্রপার্টি বলা আছে। আপনারা CE 101 কোর্সে এই যে বিভিন্ন সেকশনের প্রপার্টি গুলো বের করতেন, যে তার এক্স বার কত, ওয়াই বার কত। এই এক্স বার আর ওয়াই বারটা কি ছিল? তার সেন্ট্রয়েডাল ডিসটেন্স বা নিউট্রাল এক্সিসের ডিসটেন্স, তাই না? Yes sir. জি স্যার। তাহলে এখন এই যে দেখেন, আমাকে তো এই চার্টটা দেয়াই আছে, ডিজাইন চার্ট, এই যে অ্যাঙ্গেল সেকশনের বিভিন্ন সাইজ। তাহলে L4/3/5/16, এই যে L4/3/5/16 এই সাইজটা, এইটার কে ভ্যালু আমাদেরকে বলা আছে 11/16, আমার ওয়েট বলা আছে 7/20 পাউন্ড পার ফিট, এরিয়া দেয়া আছে, এক্সিস XX বরাবর তার মোমেন্ট অফ ইনারশিয়া কত, তার এস ভ্যালু সেকশন মডুলাস কত, তার রেডিয়াস অফ জাইরেশন আর কত, তার ওয়াই বার, দ্যাট মিনস আমার
এই বরাবর তার ওয়াই বার কত সেটাও আমাকে দেয়া আছে। তাহলে এখান থেকে আমি যদি দেখি যে 5/16 বরাবর তার ওয়াই বারের ভ্যালু হচ্ছে কত দেয়া আছে, 1.25। 1.25 এই 1.25টা কি, এই যে বটম থেকে ভার্টিক্যাল বরাবর তার নিউট্রাল এক্সিসের ডিসটেন্স, এই 1.25টাই কি ওখানে দেয়া আছে না? এখানে অবশ্য লেখা হয়েছে 1.26। ঠিক আছে, তাহলে এই 1.26টা আমি ডাইরেক্টলি সেই মেম্বারের যে ডিজাইন করলাম সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি এতটুকু ডিসটেন্স হচ্ছে 1.26। তাহলে টোটাল যে মেম্বারের এই লেগটা হচ্ছে 4 ইঞ্চ আর শর্টার লেগ হচ্ছে 3 ইঞ্চ। তাহলে লঙ্গার লেগের বটম থেকে যদি 1.25 বা 26 ইঞ্চ যদি হয় নিউট্রাল এক্সিসের ডিসটেন্স, তাহলে ভার্টিক্যালি উপর থেকে কত হবে, 2.74 ইঞ্চ। কারণ 4 থেকে আমি যদি 1.26 বিয়োগ দিই তাহলে 2.74 হবে, আর যদি 1.25 বিয়োগ দিই তাহলে সেটা হবে 2.75 ইঞ্চ। বুঝা গেছে? জি স্যার। এটার জন্য কিন্তু আমার কষ্ট করে C101 এর মতো করে আবার ক্যালকুলেট করার দরকার নাই, কারণ এআইএসসি তে অলরেডি এই স্টিল সেকশনটা আমার দেয়া আছে। সো আমি যেই সেকশনটা ডিজাইন করছি সেটা এআইএসসি এর কোড থেকে আমি ম্যানুয়াল থেকে ডাইরেক্টলি মেম্বারটা নিয়ে নিয়েছি। সো আমার আর কষ্ট করে বের করা লাগবে না। কিন্তু যদি আমি কোনো বিল্ট আপ সেকশন নিতাম যেটা কিনা আমার এআইএসসি গাইডলাইনে দেয়া থাকতো না, তাহলে কি করতে হইতো, এই যে ভ্যালুগুলো সেগুলো আমাকে হাতে কলমে সব ক্যালকুলেট করে 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 করতে হইতো। সো এই যে C101 এ আপনি সেন্ট্রয়েড বের করা শিখছেন, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা শিখছেন, এগুলো আপনার প্রত্যেকটা জিনিসই এই কোর্সে কাজে লাগবে। যদি আমি আপনাকে যদি বলি যে এখানে একটা বিল্ট আপ সেকশন আমি দিয়ে দিব যেটা কিনা এআইসি গাইডলাইনে নাই, আমি যদি একটা আনকমন একটা মেম্বার যদি দিয়ে দেই তাহলে এই প্রতিটা ভ্যালু আপনাকে বসে বসে সব ক্যালকুলেট করতে হবে। স্যার বলেন। একটা কোশ্চেন ছিল স্যার, সি টাইপ স্যার, সি সেকশনে দুটা যোগ করে হোয়াইট প্লেন সেকশন মানে যে ডাব্লিউ শেপের যেটা হয় স্যার ওটা বানাই, সেই ক্ষেত্রে কি স্যার ইউনিট ওয়েট বা এগুলা ভ্যালুগুলো কি সব ডাবল করে দিলে হবে, মানে দ্বিগুণ, দুটো যেহেতু একসাথে অ্যাড করতেছি সেক্ষেত্রে? অবশ্যই, যদি আপনি দুইটা চ্যানেল সেকশনকে পাশাপাশি কানেক্ট করে আপনি যদি একটা ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের মধ্যে যদি চুজ করতে চান, তাহলে একটা ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের আপনার যেই ক্রস সেকশনাল এরিয়া দুইটা একটা চ্যানেল সেকশনের যেই এরিয়া দুইটা চ্যানেল সেকশনকে আপনি যদি পাশাপাশি রাখেন তাহলে এরিয়া ডাবল হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াও ডাবল আসবে, প্রত্যেকটা জিনিস জাস্ট 2 টাইমস হয়ে যাবে। স্যার এই দুটা মানে অ্যাড করার পরে এটার কি স্টেম কি স্যার ওই ডাব্লিউ শেপ এর থেকে স্যার বেশি হবে নাকি কম হবে? সেটা তো ডিপেন্ড করবে যে আপনি ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের সাইজ কত হবে সেটার উপরে, কারণ আপনি দেখছেন যে এক এক সাইজ এক এক রকমের স্ট্রেংথ নিতে পারে, তাই না? জি স্যার, কারণ যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে স্যার সি সেকশনের সর্বোচ্চ ইউনিট ওয়েট হলো গিয়ে আপনার 50 পাউন্ড পার ফিট স্কয়ার মনে হয়, আর সেই জায়গায় ডাব্লিউ শেপের গুলো হলো গিয়ে 235। তো স্যার এমন কি করা যাবে না যে ডাব্লিউ শেপের জায়গায় দুটো সি সেকশন অ্যাড আপনি করে তো কাজ ডাব্লিউ করা? না, মানে- প্রথম কথা আপনি ডাব্লিউ সেকশনের সবচেয়ে বড়টা কেন নেবেন? আপনার তো ডাব্লিউ সেকশনের সবচেয়ে বড়টা নেওয়ার দরকার নাই। না স্যার, ওটা স্যার মানে বোঝার জন্য বললাম, মানে আমি দেখছিলাম আর কি যে অনেক কম এইখানে বেশি হয়। হ্যাঁ, স্যার, এইখানে যে জিনিসটা হয় যে প্রথমে ডিজাইন করা হয় অ্যাজ এ ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে, যে জিনিসটা যেটা আমরা কিন্তু অলরেডি আমাদের এটা কিন্তু আমাদের এই কানেকশন ডিজাইনের সাথে রিলেটেড না, তারপরে যেহেতু আপনি কোশ্চেনটা করছেন আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে ফার্স্ট অফ অল যে কাজটা করা হয় যে আমি যদি আমার স্ট্রেংথ আমি জানি যে আমাকে এত স্ট্রেংথ প্রোভাইড করতে হবে,
তাহলে এই স্ট্রেংথের জন্য আমি কোন ম্যাটেরিয়াল প্রোভাইড করব। তাহলে আমি যদি ওই স্ট্রেংথের সবচেয়ে লাইটেস্ট চ্যানেল সেকশন নেই, তাহলে চ্যানেল সেকশনটা সাইজ কত হবে সেটা আমি আগে ডিটারমাইন করলাম। যদি আমি অ্যাঙ্গেল সেকশন নেই, তাহলে অ্যাঙ্গেল সেকশনটা আমি কত পাবো সেটা আমি ডিটারমাইন করলাম। আমি যদি ওয়াইড ফ্লেঞ্জ সেকশন নেই, তাহলে সেটা কত হবে সেটা আমি ডিটারমাইন করলাম। তিনটার মধ্যে যদি এখন আমি কম্পেয়ার করি, তখন আমি দেখবো যে কোনটাতে সবচেয়ে লাইটেস্ট হচ্ছে, কিন্তু কোন তিনটাই আবার সেফ ডিজাইন নিতে পারতেছে। দেখা গেল যে যদি ওয়াইড ফ্লেঞ্জ সেকশন সব বেশি হয় আর অ্যাঙ্গেল সেকশন সবচেয়ে কম পরিমাণ ইউনিট ওয়েট হয়, কিন্তু দুইটাই আমার সেম পরিমাণ লোড নিতে পারতেছে, তাহলে আমি অ্যাঙ্গেল সেকশন দিয়ে আমি কাজ চালাই দেবো। আমার তো আর শুধু শুধু ওয়াইড ফ্লেঞ্জ সেকশনে যাওয়ার দরকার নাই, কারণ স্ট্রেংথ যদিও সেম নিতে পারতেছে, কিন্তু ইউনিট ওয়েটে আমার দেখা যাচ্ছে যে ওয়াইড ফ্লেঞ্জ সেকশনে ইউনিট ওয়েট বেশি, তাহলে আমার খরচ বেশি আসবে। কিন্তু দেখা গেল যে যদি একটা অ্যাঙ্গেল সেকশন আমি প্রোভাইড করি, সেই একটা অ্যাঙ্গেল সেকশন প্রোভাইড করলে আমার ওয়েট আমার কম থাকতেছে, কিন্তু স্ট্রেংথ আমার নিতে পারতেছে না। স্ট্রেংথ দেখা গেল আমার রিকোয়ার্ড স্ট্রেংথ নিতে হবে 120 কিপ, কিন্তু আমার একটা অ্যাঙ্গেল সেকশন যদি আমি প্রোভাইড করি সেটা নিতে পারতেছে 85 কিপ। ঠিক আছে? আর একটা অ্যাঙ্গেল সেকশনের ইউনিট ওয়েট সেটা আমার ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের ইউনিট ওয়েটের অনেক অনেক কম। এখন যদি একটা অ্যাঙ্গেল সেকশনে যদি 85 কিপ লোড নিতে পারে, আমি যদি পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল সেকশনকে আমি মিরর ফিগারের মতো করে আমি যদি প্রোভাইড করি, তাহলে 85 মাল্টিপ্লাই 85, তাহলে দেখা যাচ্ছে আমাদের 120 কিপের থেকে অনেক বেশি নিতে পারবে, অলমোস্ট 170 কিপ লোড নিতে পারবে। আর লোডের ওয়েটের দিকে যদি আমি খেয়াল করি, যে দুইটা অ্যাঙ্গেল সেকশনকে একসাথে প্রোভাইড করার পরও দেখা যাচ্ছে যে সেটা দুইটার যে সম্মিলিত ইউনিট ওয়েট, সেই সম্মিলিত ইউনিট ওয়েট আমার একটা ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের থেকেও কম, তখন আমি ওই দুইটা অ্যাঙ্গেল সেকশন প্রোভাইড করব। কিন্তু যদি দেখা যায় যে না, দুইটা ওয়াইড ফ্লেঞ্জ দুইটা অ্যাঙ্গেল সেকশন প্রোভাইড করলে আমার একটা যে ওয়াইড ফ্লেঞ্জ সেকশন সেটার থেকে ইউনিট ওয়েট বেড়ে যাচ্ছে, তাহলে আমি দুইটা প্রোভাইড না করে তখন ওয়াইড ফ্লেঞ্জ সেকশনে আমি দিব। জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। এখন আমরা আসি যে আমাদের এই যে মেম্বারটা, সেই মেম্বারটা আমি এআইএসসি গাইডলাইন থেকে আমি বের করতে পারলাম যে তার নিউট্রাল এক্সিসের লোকেশনটা কত। তো এখানে যেমন দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা ছোট্ট ভুল আছে। কি ভুলটা? যে ডিজাইন করেছে তার এআইএসসি গাইডলাইন বলছে 1.25 ইঞ্চ, কিন্তু সে এখানে লিখছিল 1.26 ইঞ্চ। এই যে ছোটখাটো যে ভুলগুলো, আপনাদের রিপোর্টের মধ্যে থেকে এই জিনিসগুলোই আমি দেখব। আপনাদের এক একটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট কোথায় কোথায় আপনারা ভুল করতে পারেন, সেইটা বাই দিস টাইম এত বছর টিচিং লাইফে আমার জানা হয়ে গেছে। ঠিক আছে? সো প্রতিটা ইন্ডিভিজুয়াল জায়গাতে আপনাদের যেখানে যেখানে আপনার দেখা যাবে যে ভুল হবে, সেখানে সেখানে আপনার মার্কস আস্তে আস্তে কমতে থাকবে। আর আপনি যদি বুঝে বুঝে সুন্দর মতো যদি করেন, তখন আপনার কেয়ারফুলি যদি করেন, তাহলে এই ভুলগুলো আপনার হবে না। তাহলে এখন এখানে আমি যদি 1.25 নিতাম আর 2.75 নিতাম, তাহলে আমার রেজাল্ট একটু ডিফারেন্ট আসতো। হোয়াট এভার। এখন তাহলে আমাদের কি, আমাদের এই যে টোটাল যে লোড 32.667, এই লোডটা ঠিক সিমিলার ওয়েতে 1.26 আর 2.74 এই রেশিওতে আমার দুই দিকে ডিস্ট্রিবিউট হবে। এখন তাহলে আমরা দুই ভাবে এটার ক্যালকুলেশন করতে পারি। একটা করতে পারি যে আমি L2 বরাবর যদি মোমেন্ট নেই, দ্যাট মিনস এই যে L2 পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই, তাহলে এই 32.667 এই ফোর্সটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কভার করতেছে 2.74, এতটুকু ডিস্টেন্সে মোমেন্ট দিবে। আর সেই মোমেন্টটা রেজিস্ট করবে কে? L1। তাহলে L1 এর ডিস্টেন্স কত? 4 ইঞ্চ। তাহলে আমরা যদি সেভাবে যদি ক্যালকুলেট করি যে 32.667 ইন্টু 2.74 ইকুয়াল টু L1 যে লেংথ মাল্টিপ্লাইড বাই TE, কারণ লেংথ ইকুয়াল টু কি আমরা জানি, লেংথ ইকুয়াল টু FV ইন্টু TE ইজ ইকুয়াল টু ফোর্স, কারণ ফোর্সের সাথে তো ফোর্স নিতে হবে। তাহলে ফোর্স যদি নিতে চাই, এই L1 এর রেসপেক্টে যে ফোর্সটা আমি পাবো, সেই ফোর্সটা কি হবে? L ইন্টু FV ইন্টু TE। তাহলে FV আমরা জানি 18, TE আমরা জানি এটা ফিক্সড, আমাদের এস এর ভ্যালু হচ্ছে গিয়ে 3/16 ইন্টু cos 45 ডিগ্রি বা 0.707, যে ভ্যালুটা আসবে সেটা আমার TE। তাহলে সেই
FVTE এর সাথে আমি যদি L মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো L1 এর রেসপেক্টে যে ফোর্সটা আমি পাবো সেটা, তাহলে সেটার সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে ডিসটেন্স 4 ইঞ্চ। তাহলে এখান থেকে আমি L1 এর রিকোয়ারমেন্টটা পাচ্ছি 9.376506 বা 9.38 ইঞ্চ। কিন্তু আমরা বলছিলাম যে 9.38 বা এরকম ভ্যালু প্রোভাইড করা যাবে না, আমাদেরকে সবসময় রাউন্ড ফিগার দিতে হবে এবং সেই রাউন্ড ফিগারটা হবে অলওয়েজ কোয়ার্টার ইঞ্চির রেসপেক্টে। তার মানে আমি যদি আপার রাউন্ডিং করি তাহলে L1 এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 9.50 ইঞ্চ। তাহলে L1 আমার 9.50 ইঞ্চ আমি পেয়ে গেলাম, তার মানে টোটাল যে লেন্থ 13.69 ইঞ্চ, সেখান থেকে 9.50 ইঞ্চ আমার প্রোভাইড করতে হবে L1 এর জায়গায়। এখন সিমিলার ভাবে আমি যদি L1 এর রেসপেক্ট যদি মোমেন্ট নিতাম তাহলে আমি L2 এর লেংথ পাবো, সেটা আমি দেখতে পাচ্ছি 4.50 ইঞ্চ, কারণ এই ভ্যালুটা আসছিল 4.31। তাহলে 4.31 আমরা প্রোভাইড করতে পারবো না, আমাদেরকে আপার রাউন্ডিং এ যেতে হবে কোয়ার্টার ইঞ্চি রেসপেক্টে, সেটা দাঁড়ায় 4.50 ইঞ্চ। তাহলে দুইটাকে যদি যোগ করি L1 প্লাস L2 তাহলে আমাদের দাঁড়াচ্ছে 14 ইঞ্চ টোটাল, হুইচ ইজ স্লাইটলি হায়ার দেন আমার লেংথ রিকোয়ারমেন্ট, কারণ লেংথ রিকোয়ারমেন্ট বলছে মিনিমাম 13.69 তো প্রোভাইড করতেই হবে, সো আমরা আপার রাউন্ডিং করে পেলাম 14 ইঞ্চি। তাহলে এইভাবে আমরা বের করতে পারলাম যে L1 আমি কতটুকু দিব আর L2 কতটুকু দিব। এখন তাহলে এই জিনিসটা আমাকে ফিগারে দেখাতে হবে। তাহলে এটাতে আমরা করলাম কোন মেম্বারটার জন্য, আমার বটম কর্ড মেম্বার এই যে L0U1 মেম্বারটার জন্য। সিমিলার ভাবে সেম প্রসিডিউরে আমাকে টপ কর্ড যে মেম্বারটা L0U1 সেটার জন্য করতে হবে। তাহলে L0U1 মেম্বারের সাইজ ছিল অ্যাঙ্গেল সেকশন L3.5 by 3 by 1 by 4, গাসেট প্লেট আমি আগে ডিটারমাইন করে ফেলছিলাম 7/16 ইঞ্চ। তাহলে এখান থেকে আমি টি ম্যাক্স টি মিন বের করব, টি ম্যাক্স হচ্ছে 7/16 আর টি মিন হচ্ছে 1/4। টি ম্যাক্স টি মিন হচ্ছে মেম্বারের ম্যাক্সিমাম এবং মিনিমাম থিকনেস। তাহলে ম্যাক্সিমাম থিকনেস অফ দ্য পার্ট বিং কানেক্টেড টি ম্যাক্স যেটা 7/16, তাহলে এখান থেকে আমি পাবো মিনিমাম ফিলেট ওয়েল্ড সাইজ যেটা আমরা পেলাম 3/16, আর মিনিমাম থিকনেস অফ দ্য পার্ট বিং কানেক্টেড হচ্ছে 1/4 ইঞ্চ, যেখান থেকে আমি পাবো এস ম্যাক্স এর ভ্যালু আমি পাচ্ছি 3/16। তাহলে আমি দেখলাম এস মিন এবং এস ম্যাক্স দুইটাই হচ্ছে আমার 3/16, তাহলে আমাকে 3/16 নিতে হবে, এছাড়া আমার হাতে কোনো অপশন নাই। তাহলে 3/16 নেওয়ার পর এখন আমাকে বের করতে হবে লেংথ, এবং সেই লেংথটা কতটুকু ওয়েতে আমার ভ্যারি করবে সেটা, কোথায় আমি L1 দিব কোথায় L2 দিব সেটা আমি ডিটারমাইন করব। তাহলে সিমিলার ভাবে আগে আমাকে L1টা কিভাবে আমি প্রোভাইড করছি সেরকম একটা ফিগার আমি ড্র করলাম, ড্র করে সেটার রেসপেক্টে আমাকে বের করতে হবে যে L3.5 by 3 by 1/4 এর জন্য আমার y বার কত। তাহলে y বারটা আমরা দেখলাম এখানে দেয়া আছে 1.04 ইঞ্চ। তাহলে সেটার রেসপেক্টে এখন ফার্স্ট অফ অল আমরা টোটাল লেংথ আগে বের করব। সো ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেংথ যেটা ছিল সেটা ছিল 18.099 কিপ, যেটার রেসপেক্টে আমরা টোটাল লেংথ পাচ্ছি, টোটাল লেংথের রিকোয়ারমেন্ট হচ্ছে 7.583955 ইঞ্চ। এখন একবার L2 রেসপেক্টে মোমেন্ট আর একবার L1 এর রেসপেক্টে যদি আমি মোমেন্ট নেই তাহলে আমরা পাবো L1 এর ভ্যালু হচ্ছে 5.50 ইঞ্চ আর L2 হচ্ছে 2.50 ইঞ্চ। এবং খেয়াল রাখতে হবে সব ক্ষেত্রেই কিন্তু আমাকে মিনিমাম ওয়েল্ড থিকনেস চেক দিতে হবে। মিনিমাম ওয়েল্ড থিকনেস কত? 4s, যেহেতু এটা আমরা বিল্ডিং এর ক্ষেত্রে প্রোভাইড করতেছি। সো বিল্ডিং এ আমরা বলছিলাম যে মিনিমাম যদি কন্টিনিউয়াস ওয়েল্ড যদি দেই তাহলে মিনিমাম ওয়েল্ড লেংথ হতে হবে 4s, দ্যাট মিন্স 4 টাইমস অফ সাইজ অফ দ্য ওয়েল্ড। তাহলে এই মেম্বারের জন্য সাইজ অফ দ্য ওয়েল্ড ছিল 3/16, তাহলে 4 into 3/16 is equal to 0.75. সো L1 L2 দুইটাই 0.75 ইঞ্চি থেকে বড় আছে। সিমিলার ওয়েতে আমরা আগের যে মেম্বারটা করেছিলাম সেখানেও আমাকে মিনিমাম ওয়েল্ড সাইজটা চেক করতে হবে। সো আগের যেটা আমরা নিয়েছিলাম L1 9.5 L2 4.5, দুইটাই আমরা চেক করে দেখব যে দুইটাই L মিনিমামের থেকে বড় আছে। L মিনিমাম হচ্ছে ওটার ক্ষেত্রে 4s is equal to 0.75 ইঞ্চ। তাহলে both L1 and L2 is greater than L minimum, তাহলে ডিজাইন ওকে। এখন এই ডিজাইনের রেসপেক্টে আমাকে একটা ফিগার ড্র করে এটা দেখাইতে হবে। কিভাবে? এইভাবে আসবে ডিজাইনটা। সো এইটা একটা ফিগার যেখানে আমাকে দেখানো হচ্ছে কি যে আমি এই যে টপ কর্ড মেম্বারের উপরের দিকে আমি যদি ওয়েল্ডিং করি তাহলে সেখানে হবে 5.5 ইঞ্চ, নিচে হবে 2.5 ইঞ্চ।
আবার বটম কর্ড মেম্বারের উপরের দিকে হবে ওয়েল্ডিং 4.5 ইঞ্চ, নিচের দিকে হবে 9.5 ইঞ্চ। গাসেট প্লেটের সাইজ হচ্ছে 7/16 ইঞ্চ। আর এইভাবে আমি যদি দেখাই তাহলে আমাকে দেখানো হচ্ছে কি যে টপের দিকে হবে 5.5 ইঞ্চ, ওয়েল্ডের সাইজ হচ্ছে গিয়ে 3/16। আমরা বলছিলাম যে ভার্টিক্যাল বরাবর হবে আমাদের ওয়েল্ড সাইজ আর ইনক্লাইন্ড বরাবর হবে ওয়েল্ডের লেংথ। সো ওয়েল্ড লেংথ হচ্ছে 5.5 উপরে, নিচের দিকে হচ্ছে 2.5। আবার এই মেম্বারের ক্ষেত্রে আমার উপরের দিকে হচ্ছে 4.5, নিচের দিকে হচ্ছে 9.5। এখানে একটা ভুল আছে, কি ভুলটা বলেন তো? এই যে নোটেশনটা দেখানো হয়েছে সেখানে একটা ভুল আছে, কি ভুল? আমরা বলেছিলাম যে আপনার তীর চিহ্ন যেখানে থাকবে সেই তীর চিহ্নর নিচের যেই ডাইমেনশনটা, সেই ডাইমেনশনটা হবে আপনি তীর চিহ্ন যেখানে দেখাচ্ছেন সেই ডাইমেনশন। আর উপরে যদি আপনি দেখান রেফারেন্স লাইন, এই হরাইজন্টাল লাইনটাকে বলা হয় রেফারেন্স লাইন। সো রেফারেন্স লাইনের উপরে যে ভ্যালুটা দেখাবেন আপনি সেটা হবে অপর পৃষ্ঠের ডাইমেনশন। সো এইখানে আপনার এই যে উপরের ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, উপরে হচ্ছে 5.5 ইঞ্চ আর এই রেফারেন্স লাইনের উপরে দেখানো হচ্ছে 5.5 ইঞ্চ। এটা কি ঠিক আছে? না স্যার, নিচে থাকবে। এই 5.5 ইঞ্চ কি নিচে না আসবে না? স্যার, নিচে থাকবে স্যার, নিচে। তাহলে এই যে ড্রয়িংটা করা হয়েছে, এই ড্রয়িংটাতে রেফারেন্স যেই ভ্যালুগুলো দেখাইছে, দেখেন যখন ডিজাইনার ড্রয়িং করলো বা ড্রাফটসম্যান ড্রয়িং করলো, সে আপনি ডিজাইনার আপনি হাতে কলমে ডিজাইন করে দিচ্ছেন, কিন্তু ড্রাফটসম্যান যদি ভুল করে ফেলে এরকম ভাবে 5.5 এর জায়গায় 2.5, 2.5 এর জায়গায় 5.5 যদি দিয়ে দেয় তাহলে কিন্তু একদম শেষ। আপনার যে ওয়ার্কারও এইভাবে দিবে, আপনার যখন এই মেম্বারের উপর যখন লোড আসবে আপনার মেম্বার যাবে ফেল করে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই কেয়ারফুল। শুধু ডিজাইন করলেই হচ্ছে না, ডিজাইনটা আপনাকে যার কাছে আপনি দিচ্ছেন তাকে প্রপারলি আপনার বুঝিয়ে দেওয়াটাও আপনার কর্তব্য। আদারওয়াইজ 5.5 এর জায়গায় 2.5 আর 2.5 এর জায়গায় যদি 5.5 দেই, লোড আসার সাথে সাথেই এটা যাবে ভেঙে। তাহলে এত কষ্ট করে সবকিছু করে কোনো লাভই আমার হলো না, মেম্বার কানেকশনে ফেল করে যাবে। সিমিলার ভাবে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 4.5, নিচে হচ্ছে 9.5, কারণ আমরা কিছুক্ষণ আগে ডিজাইন করলাম। কিন্তু এখানেও ঠিক সিমিলার ভুলটা না, এখানেরটা ঠিক আছে। তীর চিহ্ন যেখানে আছে তার উল্টা দিকে হচ্ছে 4.5, তাহলে উল্টা দিকেরটা হবে উপরে, নিচের দিকেরটা হবে কাছে। মানে তীর চিহ্ন নিয়ার এন্ড এবং ফার এন্ড, আমরা বলি এইভাবে নিয়ার এন্ড এবং ফার এন্ড। সো তীর চিহ্ন যেখানে সেটা হচ্ছে নিয়ার এন্ড, তার অপর সাইডটা হচ্ছে ফার এন্ড। সো ফার এন্ডের ভ্যালু সবসময় বসবে রেফারেন্স লাইনের উপরে আর নিয়ার এন্ডের ভ্যালুটা বসবে রেফারেন্স লাইনের নিচে। বুঝা গিয়েছে? তাহলে ডিজাইন করার পর এরকম ভাবে আপনাকে ফিগার এঁকে তারপর সেটা দিতে হবে, কারণ ডিজাইন করার পর আপনার কাছে তো এই ডিজাইন ক্যালকুলেশন আপনি ওয়ার্কারকে দিবেন না। এই ডিজাইন ক্যালকুলেশন হচ্ছে ডিজাইনারের নিচের। ওয়ার্কারের কাছে কি থাকবে? ওয়ার্কারের কাছে থাকবে এই ড্রয়িং বা এই ড্রয়িং, শেষ। সে এখান থেকে যে বেসিক্যালি এই ড্রয়িংটা দিলেও পুরোটা হচ্ছে না, কারণ 3/16 এখানে কোথাও বলা নাই সাইজ। সো এই ড্রয়িংটা যাবে ওয়ার্কারের কাছে, যেটা দেখে সে বুঝবে আচ্ছা এখানে ওয়েল্ডিং হবে 3/16, কোন সাইডে নিয়ার এন্ড অর ফার এন্ড, কোন সাইডে আমার কতটুকু ওয়েল্ড করতে হবে সেটা এখান থেকে ডিটারমাইন ইজিলি করা যাবে। সো এইভাবে আমরা আমাদের 1/1 যতগুলো আমাদের কানেকশন ডিজাইন থাকবে সেখান থেকে যেটা যেটা আপনাদের ক্রিটিক্যাল মনে হবে সেগুলো আপনাদেরকে ডিজাইন করতে হবে। যদি ওয়েল্ডিং ডিজাইন করেন তাহলে ওয়েল্ডিং ডিজাইনের মাধ্যমে, যদি আপনি ওয়েল্ডিং ডিজাইন না করে আপনি যদি বোল্ট ডিজাইন করতে চান তাহলে বোল্ট ডিজাইনের মাধ্যমে। বলেন আজিজ, মাথা ভেঙে পড়ছে?